হ্যালো, হ্যালো মাই নিনজা গ্যাংস। তো কেমন আছিস তোরা? অনেকদিন বাদে তোদের সাথে আবার আমার দেখা। দেখ তোদেরকে যেরকম আমরা বলেছিলাম যে হ্যাঁ, ওয়ান শট যদি তোরা কমেন্টস করিস তাহলে আমরা ওয়ান শট নিয়েই আসবো। সো তোরা কমেন্টস ভরে করেছিস আর আমরা ভরে ওয়ান শট নিয়ে আসছি। তো তোদের জন্যই কিন্তু স্পেশালি এই সিরিজটা মেইনলি সেকেন্ড সামেটিভকে মানে ফোকাস করে, যেহেতু সামনে এখন সেকেন্ড সামেটিভ পরীক্ষাই আসছে। তো সেকেন্ড সামেটিভের যা চ্যাপ্টার মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া রয়েছে তার দেখবে একটা অলরেডি ছোট্ট সাজেশন টাইপের ভিডিও আমার চলে গেছে ফিজিক্যাল সায়েন্সের ওপরে। সবকটা চ্যাপ্টারের যা ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে চলেছে, এটা অলরেডি একটা ভিডিওতে চলে গেছে। ওই ভিডিওতেই তোরা অনেক কমেন্টস করেছিস যে হ্যাঁ ম্যাম, আমাদের কনসেপচুয়াল ক্লাসও দরকার রয়েছে। কারণ ঠিক আছে, সাজেশন, সাজেস্টিভ টাইপের কোয়েশ্চেন এগুলো তো অলরেডি আমরা পেয়েছি আপনাদের থেকে, বাট আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করতে চাই। কিন্তু তোদের একটা অলরেডি কনসেপচুয়াল ক্লাস গেছে আমার চুম্বক চ্যাপ্টারের, বাট আমরা ডিটেল একদম ওয়ান শট লেকচার চাই। তো বাস তোরা কমেন্ট করেছিস, আমি অফকোর্স নিয়ে এসেছি তোদের জন্য তড়িৎ চ্যাপ্টারটা। তো এই সিরিজটা তোদের ক্লাস 7 এর জন্য স্পেশালি রেকর্ডেড হয়ে থাকবে। একদম সেকেন্ড সামেটিভকে ফোকাস করে তড়িৎ চ্যাপ্টারের ওপর আমরা আজকে ক্লাস স্টার্ট করব। তো কারা চ্যাপ্টারটা অলরেডি বাড়িতে পড়ে ফেলেছিস তারা কমেন্টসে জানাতে পারিস যে ইয়েস ম্যাম, আমাদের অলরেডি হয়ে গেছে। তা আবার আমরা কিন্তু আপনার ক্লাস দেখে রিভিশন করতে এসেছি। আর যারা নতুন করছিস ক্লাসটা তারাও কিন্তু কমেন্টে জানাবি যে ক্লাসটা করে তোদের কেমন লাগলো। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। আজকে আমরা স্টার্ট করব ক্লাস 7 এর তড়িৎ চ্যাপ্টার। তো ব্যাস আমাদের তড়িতের জগৎ স্টার্ট হবে। আচ্ছা, তোরা তড়িৎ সম্পর্কে কার কি আইডিয়া রয়েছে আমাকে একটু জানাস, যে তোরা তড়িৎ সম্পর্কে কি জানিস? অলরেডি হয়তো পড়েছিস তোরা যে শক্তির বিভিন্ন রকমের রূপ আমরা জানি, যে আলোক শক্তি, শব্দ শক্তি, সেরকমই একটা শক্তির রূপ হচ্ছে তড়িৎ শক্তি। তো সেই তড়িৎ শক্তি সম্পর্কেই আজকে জানবো। শুধু তাই নয়, তড়িৎ শক্তির বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনস জানবো, তাদের বিভিন্ন, যেমন তড়িৎ আমরা কোথা থেকে পাই, সেই তড়িৎ কোষ সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে, কয় টাইপের কোষ রয়েছে হ্যানা ত্যানা, সেগুলো আমরা জানবো। দেন তড়িতের প্রভাব আমরা জানবো। তড়িতের আমাদের চ্যাপ্টারে 3 রকমের প্রভাব রয়েছে। একটা হচ্ছে তড়িতের দ্বারা চুম্বকীয় ফলাফল, তড়িতের দ্বারা তাপীয় ফলাফল এবং তড়িতের দ্বারা আলোক যে উৎপন্ন হয় অর্থাৎ আলোকীয় যে প্রভাব, সেটাও কিন্তু আমরা এই 3টে প্রভাব সম্পর্কে আমরা জানবো। অ্যান্ড লাস্ট, জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় আমাদের তড়িতের যে ভূমিকা রয়েছে, যেমন তুই বলতে পারিস যে ইলেকট্রিক ইল ফিশ, জেলিফিশ, এই সমস্ত ফিশের দেহে কিন্তু তড়িতের তরঙ্গ বয়ে চলে। এমনকি এটা মানুষের দেহ হয়, আমাদের হৃদস্পন্দনে, আমাদের প্রত্যেকটা নার্ভাস সিস্টেমে যে স্নায়বিক যে একটা পালস, সেটা আমাদের ব্রেন পর্যন্ত নিয়ে যায়, আবার ব্রেন থেকে চারিদিকে আমাদের হাত পা সঞ্চালন করতে সহায়তা করে একটা তড়িতের পালস। সেই তড়িৎটা কিভাবে উৎপন্ন হয় সেই সমস্ত কিছু আজকে আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে জানবো। ঠিক আছে, এবার তোদের প্রশ্ন আসবে যে ম্যাম, এই চ্যাপ্টার তো আপনি পড়াচ্ছেন, কিন্তু এই চ্যাপ্টারের নোটসটা আমরা কোথা থেকে পাবো? তো নোটসটা পাওয়ার জন্য তোদেরকে একটা জিনিস করতে হবে। যাদেরই পিডাব্লিউ অ্যাপটা ইনস্টলড নেই, তো তারা সবার আগে প্লে স্টোরে গিয়ে পিডাব্লিউ অ্যাপটা ইনস্টল করবে। ইনস্টল করার পর তোমার কাজ হচ্ছে প্রথমেই ব্যাচেসে যাবে। মানে দেখবে পিডাব্লিউ অ্যাপটা ইনস্টল করার পর তোমাদের একটা ফোন নাম্বার চাইবে। যেই ফোন নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্টার করবে, সেই নাম্বারটা যেন তোমার হয়। কারণ তুমি ওই লগ ইনটা করছো যাতে তোমার ফোনে ওই ফোন নাম্বারটা থাকে, কারণ ওটিপি আসবে একটা। তো সেই ফোন নাম্বার দিয়ে ওটাকে রেজিস্টার করার পর তোমাদের দেখবে ফোন নাম্বারে একটা ওটিপি জেনারেট হবে। সেই ওটিপিটা দিয়ে তোমরা ভেরিফিকেশন করবে, ভেরিফাই করবে, তারপর দেখবে তোমরা পিডাব্লিউ অ্যাপটা পুরোপুরি ওপেন হয়ে যাবে এবং তোমার রেজিস্টারও হয়ে যাবে ওখানে। তারপর তোমরা ব্যাচেসে যাবে, ব্যাচেসে গিয়ে সার্চ করবে, খুব ইম্পর্টেন্ট এটা, ব্যাচেসে গিয়ে সার্চ করবে পিডাব্লিউ বাংলা ক্লাস 7 WBBSC 2026। আবারও বলছি, পিডাব্লিউ বাংলা ক্লাস 7 WBBSC 2026। এই ব্যাচটা কিন্তু পুরোপুরি ফ্রি, ফ্রি, ফ্রি। দ্যাট মিন্স কোনো রকমের টাকা মানে লাগবে না। একদম ডিরেক্টলি ব্যাচেসটা খুঁজে পাওয়ার পরে একদম এনরোল নাও বলে একটা অপশন রয়েছে, এনরোল নাওতে ক্লিক করলেই দেখবে তোমরা ব্যাচে এনরোল হয়ে যাবে। যেহেতু এটা ফ্রি ব্যাচ, কোনো রকমের টাকা পয়সা লাগবে না। এনরোল হয়ে যাওয়ার পর দেখবে ওখানে বিভিন্ন রকমের অপশনস রয়েছে, যেমন অল ক্লাসেস, নোটস, হ্যানা ত্যানা। তো প্রত্যেকটা ক্লাসের নোটস তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু এই ফ্রি
ক্লাসগুলোর নোটসগুলোকে তোরা ডাউনলোড করতে পারিস, যা খুশি ডাউনলোড করেও পড়তে পারিস, অনলাইনে দেখেও পড়তে পারিস, যা খুশি ব্যাপার। ঠিক আছে, তাহলে চলো আর কথা না বাড়িয়ে একদম শুরু করা যাক আজকের চ্যাপ্টার। তো প্রথমেই এই যে তড়িৎ সম্পর্কিত কার কি ধারণা রয়েছে আমাকে কমেন্টসে একবার জানা। যে তড়িৎ বলতে আমরা ছোটবেলা থেকে জানি শক্তির একটা রূপ হচ্ছে তড়িৎ শক্তি। পড়েছিস না, শক্তির বিভিন্ন রূপ রয়েছে। শক্তি অর্থাৎ কি, কার্য করার যে সামর্থ্য। মানে এই যে আমি এখন কথা বলছি, আমার বডিতে যদি শক্তি নাই থাকতো, আমি যদি খাওয়া দাওয়া না করতাম, তাহলে কি আমি উইক হয়ে যেতাম, তাহলে আমার বডিতে শক্তি থাকতো না, তাহলে আমি দেখ কথা বলতে পারতাম না, আমি দুর্বল হয়ে যেতাম, আমি তোদেরকে পড়াতে পারতাম না। তাহলে একটা কার্য করার যে সামর্থ্য তাকেই আমরা কি বলি, শক্তি বলি। এরকমই শক্তির বিভিন্ন রকমের রূপ রয়েছে। যেমন আমাদের রয়েছে শব্দ শক্তি, তার যখন এই যে আমি কথা বলছি শব্দ শক্তি রয়েছে, তোদের কান অব্দি মাইকের থ্রুতে পৌঁছাচ্ছে। তারপরে এই যে চারপাশে আমাদের আলো জ্বলছে, আলোক শক্তি। সেই রকমই একটা শক্তির রূপ হচ্ছে তড়িৎ শক্তি। যেটা কিভাবে হয়, যেটা আমাদের বিভিন্ন রকমের পদার্থের মধ্যে কি দিয়ে তৈরি হয় জানো, পদার্থগুলো পড়েছো চ্যাপ্টারে, আগের চ্যাপ্টারে ক্লাস 6-এ তোরা পড়েছিস যে কোনো পদার্থ তাদের অণু পরমাণু দ্বারা সৃষ্টি হয়। এবার অণু পরমাণুর মধ্যেও কি থাকে, পরমাণুকে যদি ভাঙা হয় তাহলে থাকে হচ্ছে 3টে সাব অ্যাটমিক পার্টিকেল। কি কি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে আমি কি কি বললাম, যে তড়িৎটাকে বুঝতে গেলে একটু তার ইতিহাস সম্পর্কে বুঝে নেওয়াটা বেটার। তো প্রথমেই আমরা বলবো যে কোনো পদার্থকে যদি তুই চিন্তা করিস, পদার্থ তৈরি হয় হচ্ছে অণু দিয়ে। অণুর মধ্যে থাকে কি, পরমাণু। ঠিক আছে, অ্যাটমস বলে। পরমাণুর মধ্যে 3টে সাব অ্যাটমিক পার্টিকেল থাকে। একটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন, আই হোপ তোদের একটু স্ট্রাকচার আইডিয়া রয়েছে। তারপর থাকে হচ্ছে প্রোটন, নেক্সট থাকে হচ্ছে নিউট্রন। এই 3টে কণা। ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক আধান সম্পন্ন হয় ইলেকট্রন। প্রোটন থাকে হচ্ছে ধনাত্মক আধান সম্পন্ন, আর নিউট্রন হচ্ছে কোনো আধানই থাকে না, আধানহীন কণা। ঠিক আছে, এবার যে কোনো পরমাণু দেখতে কিরকম হয় জানো, এরকম একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রনটা, এই দুটো কণা ভেতরে থাকে নিউক্লিয়াসের। আর এর বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো সার্কুলেট করতে থাকে, মানে এই নিউক্লিয়াসটাকে ঘিরে ঘুরতে থাকে। এইগুলো হচ্ছে বিভিন্ন ইলেকট্রন। তাহলে এটাকে আমি কি বলবো, এই ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন প্লাস নিউট্রন, আর বাইরের কক্ষপথে যারা ঘুরতে থাকে এই যে এগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রন। আর এই যে গোলপাড়া এঁকেছি নিউক্লিয়াসকে ঘিরে, এটাকে বলা হয় কক্ষপথ। ঠিক আছে, এবার এই ইলেকট্রনগুলো ক্রমাগত এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এবার যে কোনো পদার্থ, যখন দুটো পদার্থকে তুই রাব করছিস মানে ঘষছিস, যেমন তুই এটা এক্সপেরিমেন্ট বাড়িতে করতে পারিস। একটা শীতকালে বা শীতকালে এখনো করতে পারিস, চুলকে শ্যাম্পু করবে, মেয়েদের চুল তো বড় হয়, চুল শ্যাম্পু করবে বা ছেলেদের চুলও হবে। শ্যাম্পু করার পর তোরা চুলকে চিরুনি দিয়ে বারবার বারবার আঁচড়াবি। আঁচড়ানোর পর দেখবি ওই চিরুনিটার মধ্যে, দেখবি চিরুনিটাকে একটু দূরে রাখবে, দেখবি চুলগুলো উঠে গিয়ে চিরুনির সাথে আটকে যাচ্ছে। তাছাড়া তুই যদি চিরুনিটাকে একটা ছোট ছোট কাগজের বিডস মানে কাগজের টুকরোর কাছে নিয়ে যাস, দেখবি চিরুনিটা অদ্ভুতভাবে ওই কাগজের টুকরোগুলোকে অ্যাট্রাক্ট করছে। এবার এটা কেন হচ্ছে, যখন আমরা চিরুনি দিয়ে চুলটাকে বারংবার ঘর্ষণ করছি, অর্থাৎ দুটো পদার্থের মধ্যে যখন ঘর্ষণ হচ্ছে, সেই ঘর্ষণের ফলে কি হয় জানিস, আমাদের চুল তো নির্জীব পদার্থ, তো চুলের মধ্যে থাকা ইলেকট্রনস গুলো, কারণ যে কোনো পদার্থ কি দিয়ে তৈরি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। তো চুলের মধ্যে যে ইলেকট্রন গুলো রয়েছে, সেই ইলেকট্রন গুলো খুব একটা মানে শক্তির সাহায্যে বন্ডেড না, দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে না। ফলে চুল থেকে কিছু ইলেকট্রন জাম্প করে, যেহেতু ঘষা হচ্ছে ওকে, জাম্প করে কোথায় চলে যায় জানিস, চিরুনিটার মধ্যে চলে যায়। এবার মনে রাখবে, যখন ইলেকট্রন গুলো চুল থেকে চিরুনিতে চলে যাচ্ছে, তার মানে চিরুনির মধ্যে ইলেকট্রনের ডেনসিটি বেশি হয়ে যাচ্ছে। এবার তাই জন্য কি হয়, যার মধ্যে ইলেকট্রন চলে যায়, অর্থাৎ ইলেকট্রন জাম্প করে চলে যাচ্ছে, সেই পদার্থটা ঋণাত্মক আধানে আহিত হয়, কারণ ইলেকট্রনগুলো জাম্প করে চলে যাচ্ছে। ইলেকট্রন কি, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানবাহী কণা, এই মাত্র লিখেছি যে ঋণাত্মক আধানবাহী কণা হচ্ছে ইলেকট্রন। তো চিরুনির মধ্যে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার ফলে ইলেকট্রন বেড়ে যাওয়ার ফলে চিরুনিটা হয়ে যাচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট। আর অন্যদিকে চুল থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, স্বাভাবিকভাবে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে চুলটা কি হয়ে যায়, পজিটিভ আধানবাহী হয়ে যায়।
তার মানে দেখা যাচ্ছে যে একটা ঋণাত্মক হয়ে যাচ্ছে চিরুনিটা, একটা ধনাত্মক হয়ে যাচ্ছে চুলটা। তো দুটো বিপরীত আধানে আহিত হওয়ার কারণে এরা একে অপরকে আকৃষ্ট করছে। কারণ আমরা জানি যে বিপরীত আধান একে অপরকে আকর্ষণ করে আর সম আধান একে অপরকে বিকর্ষণ করে। ঠিক আছে? দেখবি মেয়েদের মধ্যে খুব ঝগড়া লাগে। সম আধান দুজনেই মেয়ে, দুজনের মধ্যে খুব হিংসামি, ব্যাস লাগলো ঝগড়া। তো তার মানে কি হচ্ছে, সম আধান একে অপরকে কি করে, একদম সহ্য করতে পারে না। দুটো নেগেটিভ চার্জ কি করবে, রিপালশন করবে। দুটো পজিটিভ চার্জ রিপালশন করবে, মানে দূরে পাঠিয়ে দেবে একে অপরকে। কিন্তু পজিটিভ আর নেগেটিভ চার্জ একে অপরকে কি করবে, অ্যাট্রাকশন করবে, অর্থাৎ এদেরকে ভালোবাসবে। তার মানে আমি কি বলতে পারি, আমরা বলতে পারি যে যখনই কোনো দুটো পদার্থ একে অপরকে প্রচন্ড পরিমাণে ঘর্ষণ করা হয়, সেই ঘর্ষণের জন্য যে পদার্থের মধ্যে এই ইলেকট্রনগুলো, পদার্থের মধ্যে যে পরমাণু রয়েছে সেই পরমাণুতে থাকা ইলেকট্রনগুলোর যদি বন্ডটা লুজ হয়, মানে খুব একটা দৃঢ় বন্ধন না হয়, তাহলে সেই ইলেকট্রনগুলো ইজিলি জাম্প করে অন্য যে পদার্থের সাহায্যে গ্রাব করা হচ্ছে বা ঘর্ষণ করা হচ্ছে তার মধ্যে চলে যেতে পারে। সেই মানে চলে যাওয়ার ফলে কি হয়, তখন যে পদার্থের মধ্যে চলে যায় সেই পদার্থটা হয়ে যায় ঋণাত্মক তড়িৎগ্রস্ত, আর যেটা থেকে বেরিয়ে যায়, যেমন চুলটা বললাম, সেটা হয় ধনাত্মক তড়িৎগ্রস্ত। এরকম দুটো বিপরীত আধানে আহিত বস্তু একে অপরকে অ্যাট্রাক্ট করে এবং যার জন্য তৈরি হয় হচ্ছে এরকম অ্যাট্রাকশন, মানে চুলটা এরকম উপর দিকে উঠে গিয়ে চিরুনির সাথে আটকে যাচ্ছে। তাহলে এইরকম টাইপের যে আকর্ষণটা হচ্ছে, কারণটা কি, আধানবাহী কণার জন্য। এইরকম আকর্ষণটাকে, যার কারণে আকর্ষণটা হচ্ছে, এইটাকে আমরা বলবো স্থির তড়িৎ। কারণ আধানবাহী কণার জন্য কোনো পদার্থ অন্য কোনো পদার্থকে অ্যাট্রাক্ট করছে। এবার হ্যাঁ, দুটো পদার্থই আহিত পদার্থ বলবো, কারণ দুজনেই আধানের দ্বারা আহিত হচ্ছে, একজন ঋণাত্মক একজন ধনাত্মক। তো এই দুটো অপোজিট আধানে আহিত পদার্থ যখন একে অপরকে অ্যাট্রাক্ট করে, সেই সময়ে যে ফেনোমেনাটা হয় সেটাকে বলবো আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ। যে তড়িৎ একে অপরকে অ্যাট্রাক্ট করতে হেল্প করছে এবং সেক্ষেত্রে তড়িৎটা স্থির, মানে আধানগুলো কিন্তু চলমান অবস্থায় নেই। চিরুনির মধ্যে বা চুলের মধ্যে আধানগুলো স্ট্যাটিক, স্থির অবস্থায় রয়েছে। দ্যাটস ওয়াই দিস ইলেকট্রিসিটি ইজ কল্ড স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ, কারণ আধানের প্রবাহ এখানে হচ্ছে না। তার মানে আমরা তড়িৎ কি কাকে বলবো, তড়িৎ এক প্রকার শক্তি। এটা তো আমরা ছোটবেলা থেকে পড়েছি যে শক্তির একটা রূপ হচ্ছে তড়িৎ শক্তি, যেটা গ্রহণ করলে, যদি কোনো বস্তু সেই তড়িৎ শক্তি গ্রহণ করে, দ্যাট মিন্স আধান যদি গ্রহণ করে, এখানে তড়িৎ মানেই বুঝে নেবে যে আধানের প্রবাহ অথবা স্থির আধান। যদি কোনো, এই যেমন আমি বলছি না যে একটা পদার্থের মধ্যে পরমাণুতে থাকা ধনাত্মক, ঋণাত্মক আর আধানহীন কণা রয়েছে, এই ঋণাত্মক আর ধনাত্মক এই আধানগুলোই হচ্ছে তড়িতের মেন উৎস বলতে পারো। মানে ঋণাত্মক আধান বা ধনাত্মক আধান আছে বলেই কোনো পদার্থের মধ্যে তড়িৎ, এই তড়িৎ শক্তি গ্রহণ বর্জন, আকর্ষণ বিকর্ষণ, এই যে কারেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু একমাত্র উদ্দেশ্য এই ইলেকট্রনের মেনলি প্রবাহের কারণে। আর যদি প্রবাহ না হয় তাহলে সেটাকে আমরা স্থির তড়িৎ বলবো, যদি প্রবাহিত হয় তাহলে আমরা প্রবাহী তড়িৎ বলবো, বা যেটাকে আমরা চলতড়িৎ বলবো, যেটা তোমাদের ক্লাস 10-এ খুব বড় একটা চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, যা গ্রহণ করলে কোনো বস্তু এক বিশেষ অবস্থায় আহিত বা তড়িৎগ্রস্ত হয়। কি বললাম, যখন কোনো দুটো পদার্থকে রাব করা হচ্ছে, একটা থেকে ইলেকট্রন আরেকটার মধ্যে চলে যাচ্ছে, আর সবসময় মনে রাখবে ইলেকট্রনই যেতে পারে। প্রোটন দেখ আর নিউট্রন গুলো একটা ছোট্ট জায়গায়, নিউক্লিয়াসের মধ্যে একটা পুচকু জায়গায় আবদ্ধ আছে বলে নিউট্রন বা প্রোটনরা কিন্তু একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে বা একটা পদার্থ থেকে আরেকটা পদার্থতে জাম্প করতে পারে না। কারা করতে পারবে, একমাত্র ইলেকট্রন গুলো, যেগুলো মুভ করে, যেগুলো খুব একটা আকর্ষণেও আবদ্ধ থাকে না, এরা একদম বাইরের কক্ষপথের ইলেকট্রন গুলো কিন্তু জাম্প করে বেরিয়ে যেতে পারে। তাহলে এই যে একটা থেকে আরেকটায় যখন ইলেকট্রন জাম্প করে বেরিয়ে যাচ্ছে, তখন সেই পদার্থটা কি হচ্ছে, আহিত হচ্ছে, বা এটাকে বলা হয় তড়িৎগ্রস্ত হওয়া। তার মানে আমি বলতে পারি, ধর একটা পদার্থ থেকে বা একটা পরমাণু থেকে, সিম্পল একটা পরমাণু, প্রথমে কি করা হচ্ছে, পদার্থকে ঘর্ষণ করা হচ্ছে। দুটি পদার্থকে ঘর্ষণের ফলে, দুটি পদার্থের ঘর্ষণ করা হলো। ঠিক আছে? এই ঘর্ষণ করার ফলে কি হচ্ছে, পরমাণু থেকে, বা আমি বলতে পারি পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ থেকে, সর্ববহিস্থ কক্ষপথ থেকে
ইলেকট্রন বর্জন হতে পারে বা ইলেকট্রন গ্রহণ হতে পারে। ইলেকট্রন বর্জন বা যদি গ্রহণ হয় তাহলে সেই পরমাণুটা বা সেই পদার্থটা আহিত হয়, তখন সেই পদার্থটাকে আমরা বলবো আহিত হওয়া বা আহিত বা তড়িৎগ্রস্ত হওয়া। ঠিক আছে, তড়িৎগ্রস্ত হয় সেই পদার্থটা। তড়িৎগ্রস্ত হওয়ার কিরকম তড়িৎগ্রস্ত? যদি ইলেকট্রন গ্রহণ হয় কোনো পদার্থে, ইলেকট্রন যদি গ্রহণ হয় তাহলে সেটাকে আমরা বলবো ঋণাত্মক, আমি নেগেটিভ দিয়ে লিখলাম, মাইনাস ভি মানে নেগেটিভ, ঋণাত্মক তড়িৎগ্রস্ত, ঋণাত্মক তড়িৎগ্রস্ত। আর যদি ইলেকট্রন বর্জন হয়, ইলেকট্রন বর্জন হয় তাহলে সেটা হয় ধনাত্মক তড়িৎগ্রস্ত। ঠিক আছে, এরকম দুটো পজিটিভ আর নেগেটিভে তড়িৎগ্রস্ত বা আহিত হওয়া বলা হয়। এবার এই দুটো তড়িৎগ্রস্ত বস্তু একে অপরকে কি করে? আকর্ষণ করে। এরপর বিপরীত বিপরীত আধানগ্রস্ত বা তড়িৎগ্রস্ত একই ব্যাপার, বস্তু একে অপরকে কি করে? আকর্ষণ করে, আকর্ষণ করে। ঠিক আছে, এবার এই আকর্ষণটাকেই বলা হয় হচ্ছে তড়িতের দ্বারা আকর্ষণ হচ্ছে। এই যখন আধানটা কোনো একটা বস্তুর মধ্যে ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক ইলেকট্রিসিটি, বা এটাকে আমরা বলবো স্থির তড়িৎ। কারণ আধানের কিন্তু প্রবাহ হচ্ছে না। যদি কোনো তারের মধ্যে দিয়ে, যেটা আমরা চলতড়িতে পড়ি, যে একটা কপার তার যাকে তুই ব্যাটারি বা তড়িৎ কোষের সাথে কানেক্ট করেছিস, যার মধ্যে থেকে যে তারটার মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহিত হয়ে চলেছে, কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে, সেইটাকে আমরা বলবো প্রবাহী তড়িৎ। যেহেতু এখানে তড়িৎটা স্থির রূপে রয়েছে, মানে চিরুনির মধ্যে আমি যদি দেখি যে চিরুনিটা এরকম যদি আমি আঁকি, ধর এটা একদম হাসবে না কেউ, এটা হচ্ছে তোদের ব্যবহার করা চিরুনি। ঠিক আছে, এটা হচ্ছে সেই চিরুনিটা। সেই চিরুনিটার মধ্যে এই যে একদম এইগুলোতে ইলেকট্রনগুলো জাম্প করে করে চলে গেছে, তার মানে এগুলো সব ইলেকট্রন, নেগেটিভ নেগেটিভ করে এঁকেছি। তো এই জায়গাটায় তো সংগ্রহ হয়ে আছে, ইলেকট্রনগুলো তো আর দৌড়ে পালিয়ে যাচ্ছে না বা এগোতে পারছে না। তো যেহেতু একটা জায়গায় অ্যাকিউমুলেট হয়ে রয়েছে বা সংগৃহীত হয়ে রয়েছে এইটুকু জায়গার মধ্যে, তাই এটাকে আমরা কি নাম দেব? স্থির তড়িৎ। এই তড়িৎটার কারণেই আকর্ষণ বা বিকর্ষণ, স্থির তড়িৎ, বাস আকর্ষণ বা বিকর্ষণ ঘটতে পারে। আশা করি বোঝা গেছে। কিন্তু যদি কোনো আধান বা এই যে ইলেকট্রনগুলো একটা তারের মধ্যে মুভ করে, মানে যদি তারা প্রবাহিত হয়, তাহলে সেই তড়িৎকে আমরা বলবো চলতড়িৎ। সেইটা কিন্তু এই চ্যাপ্টারে আমরা পড়বো যে কিভাবে কি ব্যাপার, কিরকম সার্কিটের মধ্যে দিয়ে চলতড়িৎ প্রবাহিত হয়। হ্যাঁ না তা না, সমস্ত কিছু আজকে আমরা পড়বো। তাহলে আমরা স্থির তড়িতের আইডিয়া হয়েছে, তাহলে আমরা কন্টিনিউ করি এটাকে, যে তড়িৎগ্রস্ত হয় এবং অপর কোনো আহিত বা অনাহিত বস্তুকে আকর্ষণ করতে পারে। এইমাত্র বললাম যে চিরুনিটা চুলকে কি করছে? আকর্ষণ করছে, কারণ চুল পজিটিভ আর চিরুনি নেগেটিভ। অথবা কাগজের টুকরো, যেগুলো কিন্তু কোনো আহিত বস্তু না। কাগজের টুকরো কি? কাগজের টুকরো দেখবি খুব একদমই নিস্তড়িৎ, মানে একদম প্রসম পদার্থ। দেখবি তুই ছেলেরা, যদি ছেলেদের তো আর বড় বড় চুল নেই, ছেলেরা মাথায় একদম একদম একটা পেন, মানে কোনো একটা পেন টেন নিবি, খুব জোরে জোরে চুলটাকে এরকম করে ঘষবি, দিয়ে ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিবি, দেখবি কাগজের টুকরোগুলো অ্যাট্রাক্ট হচ্ছে। তো সেই তড়িৎটাকে, যেখানে তড়িৎটা সীমিত অবস্থায় রয়েছে, কি বলেছে? যে তড়িৎগ্রস্ত কণা বা তড়িৎ আধানের অতিরিক্ত উপস্থিতির জন্যই কোনো বস্তুর মধ্যে এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। মানে যখন ইলেকট্রনের মানে অ্যামাউন্ট বেড়ে যায় বা প্রোটনের অ্যামাউন্ট বেড়ে যায়, তখন সেই বস্তুগুলো আহিত হয়। এই আহিতকরণের জন্যই কিন্তু এরা একে অপরকে আকর্ষণ করে, এটাকে আমরা বলবো স্থির তড়িৎ। কিন্তু তড়িৎ দু রকমের, কি কি? একটা স্থির, একটা চলো। তাহলে দু রকমের তড়িৎ, কি কি তড়িৎ? একটা হচ্ছে স্থির তড়িৎ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে প্রবাহী তড়িৎ বা চলতড়িৎ যেটাকে বলা হয়। চলতড়িতের ক্ষেত্রে খেয়াল করবি, এখানে যেরকম ইলেকট্রনগুলো একটা জায়গায় সীমিত অবস্থায় রয়েছে, ঠিক আছে, মানে একটা জায়গায় ফ্লো করতে পারছে না, একটা জায়গায় সীমিত রয়েছে, স্থির রয়েছে। কিন্তু চলতড়িতের ক্ষেত্রে কি হয়? একটা তার থাকবে, এরকম একটা, ধরো আমি তারটাকে একটু মোটা করেই আঁকছি, এটা হচ্ছে একটা কপার তার। সেই কপার তারটাকে ধর আমি একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছি, এই দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে একটা কপার তার। এই কপার তারটাকে আমি যদি একটা ব্যাটারির সাথে কানেক্ট করি, ব্যাটারিকে কিরকম ভাবে আঁকতে হয় জানো? ব্যাটারি হচ্ছে দু রকমের
টার্মিনাল থাকে, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, যেটাকে আমরা তড়িৎ কোষ বলি। সেই তড়িৎ কোষকে, অনেকগুলো তড়িৎ কোষকে পরপর পরপর লাগানো হলে তৈরি হয় হচ্ছে ব্যাটারি। কি বললাম বুঝতে পেরেছো? অনেকগুলো তড়িৎ কোষ পরপর পরপর লাগানো, তড়িৎ কোষ মানে একটা সিঙ্গেল সেল, ঠিক আছে, যার মধ্যে সেল কিরকম সেটা আমি আসছি। সেই সেলকে অনেকগুলো পরপর যদি কানেক্ট করা হয় তৈরি হয় হচ্ছে একটা টোটাল ব্যাটারি, যার ফলে কারেন্টের পরিমাণ বেড়ে যায়। এবার ওই একটা তারকে তুই যদি ব্যাটারির সাথে কানেক্ট করিস, ধরলাম আমি এটা হচ্ছে একটা ব্যাটারি, এরকম ব্যাটারি হয় না, এভরিডে ব্যাটারি, এরকম একটা টুপির মতো প্রান্ত থাকে, নিশ্চয়ই জানিস। টুপির প্রান্ত যেটা, সেটাকে বলা হয় ধনাত্মক প্রান্ত, আর যেটা নিচু পাড়া থাকে সেটাকে ঋণাত্মক প্রান্ত। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত বলা হয়, আর প্লাস ভি লিখছি প্লাস, আর এটাকে আমি মাইনাস বলছি, একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে। তো মনে রাখবে, এরকম ব্যাটারির সাথে যদি কোনো সুপরিবাহী পদার্থকে আটকানো থাকে, তখন ব্যাটারি থেকে অসংখ্য ইলেকট্রন, অসংখ্য ইলেকট্রন এই ব্যাটারি থেকে তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে একদম দৌড়ে দৌড়ে বিশাল জোরে দৌড়ে যায়। তো অসংখ্য ইলেকট্রনের প্রবাহ এখানে হয়। তার মানে কি, এখানে দেখ অসংখ্য এরকম 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 পুটকি 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 ইলেকট্রনগুলো একদম ছুটে ছুটে যাচ্ছে কোন দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এইরকম যে আধানের প্রবাহ হচ্ছে, কে ছুটছে এখানে, ইলেকট্রন ছুটছে। আবারও বলছি, কে ছুটছে, ইলেকট্রন ছুটছে। কোথাকার ইলেকট্রন, পদার্থের মধ্যে পরমাণুর ভেতরে থাকা ইলেকট্রনগুলোর প্রবাহের ফলে যে তড়িৎ এখানে সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলবো প্রবাহী তড়িৎ। আশা করি বোঝা গেছে, কারণ এক্ষেত্রে আধানগুলো প্রবাহ হচ্ছে। তাহলে এগুলো কি, এগুলো পুটকু পুটকুগুলো, এরা হচ্ছে ইলেকট্রন। এই ইলেকট্রন কি হচ্ছে, ইলেকট্রনগুলো নেগেটিভ টু পজিটিভ দৌড়াচ্ছে। ইলেকট্রনগুলো কোন দিকে দৌড়াচ্ছে, ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভের দিকে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হয়। আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, এটা জাস্ট একটা ইনফরমেশন, যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তড়িৎ তার অপোজিটে প্রবাহিত হয়। এটা কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। কি মনে রাখবে, যে ইলেকট্রনের প্রবাহ যেদিকে, এটা কিন্তু খুব মাথায় রাখবে। দাঁড়াও আমি পরের পেজে এঁকে দেখাচ্ছি। এই হচ্ছে একটা ব্যাটারি এঁকেছিলাম, ব্যাটারিটা একটু বেশি লম্বা করে ফেলেছি, যাই হোক কোনো ব্যাপার না। এটার সাথে আমি একটা তার কানেক্ট করেছি, ধরো এরকম একটা তারের সাথে বাল্ব কানেক্টও রয়েছে, এরকম একটা বাল্ব রয়েছে। আচ্ছা, ব্যাটারির সার্কিট ডায়াগ্রামও আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। এরকম টাইপের একটা বাল্ব কানেক্টেড রয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বাল্ব, বাল্বের মধ্যে রয়েছে হচ্ছে ফিলামেন্ট, নিশ্চয়ই জানো। তোমরা দেখেছো বাড়ির মধ্যে যে ডুম বাল্বগুলো থাকে, আর এখন তো এলইডি বাল্ব হয়ে গেছে, এখন বাড়িতে কেউ ডুম বাল্ব ইউজ করে না, কারণ প্রচুর বিল ওঠে। আগেকার দিনে দেখবে এরকম কাচের বড় বড় হলুদ হলুদ আলো হতো, বা সাদা সাদা আলো হতো, এরকম বড় বড় কাচের বাল্ব থাকতো, যার মধ্যে এরকম সরু তারের মতো একটা পার্ট থাকতো, যেটাকে আমরা কি বলি, ফিলামেন্ট বলি। এটার মধ্যে কি আছে, একটা এরকম একটা ফিলামেন্ট থাকে, ঠিক আছে। তো এই ফিলামেন্টার যুক্ত বাল্ব এখানে কানেক্ট করা হয়েছে ব্যাটারির সাথে। এটা কি বললাম, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আমি কি বললাম, ইলেকট্রনগুলো দৌড়ায় কোন দিক থেকে কোন দিকে, নেগেটিভ থেকে একদম পজিটিভের দিকে কে দৌড়ায়, ইলেকট্রন দৌড়ায়। আর ইলেকট্রন যেদিকে, আর এটা কিন্তু একটা ইলেকট্রন না, অসংখ্য ইলেকট্রন দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে সেগুলো আরো যখন বড় হবে তখন ব্যাটারির ভেতরে রিয়াকশন জানতে পারবে, তখন আমরা জানতে পারবো যে কেন ইলেকট্রনরা, কারণ কি ভাবতে পারো, যে এই হচ্ছে ব্যাটারি, ব্যাটারির দুটো প্রান্ত হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ। নেগেটিভ প্রান্তে কি হয়, ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি থাকে, আর পজিটিভ প্রান্তে প্রোটনের ঘনত্ব অনেক বেশি থাকে। এবার এটা ব্যাটারির ভেতরে ইন্টারনাল সার্কিট হয়, অর্থাৎ ইন্টারনাল বর্তনী হয়, যার মধ্যে দুটো তড়িৎদ্বার থাকে। সেই দুটো তড়িৎদ্বারের মধ্যে এরকম বিভিন্ন রিয়াকশনের কারণে এই একদিকে হয়ে যায় নেগেটিভ প্রান্ত, একদিকে হয়ে যায় পজিটিভ প্রান্ত। একদিকে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি থাকে, এদিকে কি থাকে, এদিকে যেটা নেগেটিভ প্রান্ত সেদিকে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি। আর পজিটিভ টার্মিনালে কি থাকে, ইলেকট্রনের ঘনত্ব কম, ইলেকট্রনের, স্বাভাবিক নেগেটিভে তো বেশিই থাকবে না, কারণ ইলেকট্রন নিজেই নেগেটিভ, ইলেকট্রনের ঘনত্ব কম। এবার কি হয়, স্বাভাবিক, ধরো এরকম তুমি দুটো এরকম ভাবতে পারো যে দুটো জলের পাত্র, একদিকে জল অনেক বেশি আছে, একদিকে এই এই প্রান্তটায় জলের হাইট অনেক বেশি, এতটা জল আছে, ঠিক আছে, আর এইটার মধ্যে এইটুকু জল আছে। তো স্বাভাবিকভাবে যেদিকে জল,
জল বেশি রয়েছে সেদিক থেকে জল কোন দিকে আসার চেষ্টা করবে, যেদিকে কম আছে দিয়ে ইকুয়াল হওয়ার চেষ্টা করবে না, যাতে জলের দুটো লেভেল দুটো ইকুয়াল হয়ে যায়, তার মানে উঁচু প্রান্ত থেকে নিচু প্রান্তের দিকে জলটা প্রবাহিত হওয়ার চেষ্টা করবে, রাইট? ঠিক সেরকমই এখানে তো ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি, এখানে কম, তাহলে ইলেকট্রনগুলো কিভাবে, আচ্ছা আমার এখানে অনেক বেশি আছে, খুব বেশি গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, আমরা তাই চলো যেদিকে কম আছে সেদিকে ছুটতে আরম্ভ করি। তাহলে সবসময় মনে রাখবে যে ঋণাত্মক প্রান্ত থেকে ব্যাটারির ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুর দিকে, ধনাত্মক মেরুর দিকে ইলেকট্রন প্রবাহিত হয়, আর এই ইলেকট্রনের প্রবাহটাকেই কি বলে, কারেন্টের ফ্লো অর্থাৎ তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়। এই ইলেকট্রনের প্রবাহকেই এই ইলেকট্রন বা আধান, ঋণাত্মক আধানের প্রবাহকেই ঋণাত্মক আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। কিন্তু একটা জিনিস কি বললাম, একদম স্টার মেরে মনে রাখতে, স্টার কি বললাম, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ তার বিপরীতে হয়, এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ কি ব্যাপার সেগুলো, এটা একটা কনভেনশন বিজ্ঞানীদের দেওয়া, তো তোমাদের এটা পরবর্তীকালে আরো ডিটেলসে তোমরা জানতে পারবে যখন এগুলো আরো ডিটেলসে তোমরা পড়বে, ঠিক আছে? তো তার মানে কারেন্ট প্রবাহিত তাহলে কোন দিকে হচ্ছে, এই দিকে, আর কারেন্টকে না আমরা সবসময় আই দিয়ে চিন্তা করব, তার মানে বাল্বটার সাথে সাথে পুটুস করে গ্লো করবে, বাল্বটার সাথে সাথে জ্বলে উঠবে। এবার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে ম্যাম, তাহলে আমরা বুঝলাম যে এখানে আধানের প্রবাহিত হচ্ছে আর আগেরটায় আধান স্থির ছিল, যেহেতু এখানে আধানের প্রবাহ তাই এটাকে আমরা কি বলবো, প্রবাহী তড়িৎ বলবো, ওকে? আর এই আধানের প্রবাহটা কেন হচ্ছে, কারণ এই ব্যাটারিটা লাগানো আছে বলে, এই ব্যাটারিটা না থাকলে কিন্তু আমরা কখনোই বলতে পারি না এখানে ইলেকট্রন প্রবাহিত হবে, কারণ ব্যাটারির কারণেই তো দেখছিস একদিকে ইলেকট্রনের ঘনত্ব বেশি, একদিকে ইলেকট্রনের ঘনত্ব কম, তাহলে বেশি থেকে কম ঘনত্বের দিকে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে। আর কারেন্টের, এটা একটা বিজ্ঞানীদের ধারণা যে কারেন্টের প্রবাহটা ঠিক তার অপোজিট দিকে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পারি যে ইলেকট্রনের প্রবাহ যদি আমরা দেখছি ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে হচ্ছে, তাহলে কারেন্টের প্রবাহ আমরা কোন দিক থেকে কোন দিকে বলবো, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। কি বললাম বুঝেছো? ঠিক উল্টোটা, যদি তোকে জিজ্ঞাসা করে এমসিকিউ হিসাবে যে তার মানে বলো যে কারেন্টের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, তাহলে কি বলবো, তড়িতের প্রবাহ হয়, তড়িৎ প্রবাহিত হয় ব্যাটারির ধনাত্মক মেরু থেকে, ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে। বোঝা গেল? একদম, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এগুলো দেখবে তোমাদের বইয়েতে প্রথমে নেই, কিন্তু এই বেসিক কনসেপ্টগুলো না জানলে কিন্তু পরবর্তীকালে বা পুরো চ্যাপ্টারটাকে বোঝার পর কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে না। আমি কি বলেছি, ওয়ান শট ক্লাস মানে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ারেন্স উইথ আমাদের পুরো টপিক ক্লিয়ারেন্স। তো কনসেপ্টটা আগে বোঝো যে তড়িৎটা কেন প্রবাহিত হয়, কি ব্যাপার, তারপরে তো আমরা বইয়ের টপিকসে নিশ্চয়ই আসবো, ঠিক আছে? তাহলে আমাদের মেন টপিক দেখতে পেলাম যে ব্যাটারি না থাকলে আমরা দেখতে পাচ্ছি কারেন্টের বা এখানে আধানের প্রবাহটা হচ্ছে না। তাহলে আলটিমেটলি কারেন্ট বলতে কে বোঝায়, আধানের, মানে তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়, আধানের প্রবাহ। আধান মানে কোন আধান, ইলেকট্রন আধানের প্রবাহটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। আশা করি বোঝা গেছে। তাহলে এটা কিন্তু একদম স্টার মেরে লিখে রাখো উপরে যে তড়িৎ, স্টার, তড়িৎ প্রবাহ মানে কি, ইলেকট্রনের প্রবাহ, ঠিক আছে? এটা একদম বড় করে একদম মাথায় রেখে দেবে এই লাইনটা অলওয়েজ, যে কারেন্টের প্রবাহ মিন্স কার প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। কেন প্রবাহিত হচ্ছে, ব্যাটারির মধ্যে ইলেকট্রনের ডেনসিটির ডিফারেন্স আছে বলে, এবং এইটাকেই আমরা কি বলি জানো, বিভব প্রভেদ বলে থাকি। এই যে ব্যাটারির মধ্যে যে একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ, এই যে পার্থক্য, আধানের যে পার্থক্য, এইটাকেই বলা হয় বিভবের পার্থক্য। এই বিভবের পার্থক্যের কারণে কিন্তু কারেন্টের ফ্লো হয়। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এই যে ডিফারেন্স, এই যে এই ডিফারেন্সটাকে, এই পার্থক্যটাকে আমরা কি বলবো,
এই পার্থক্যকে বলা হয় বিভব পার্থক্য। বিভব আরে পার্থক্য। কিসের পার্থক্য? এই যে একদিকে প্লাস একদিকে নেগেটিভের এই যে আধানের যে পার্থক্য, এটাই আমাদেরকে বিভবের পার্থক্য বলা হয় এবং এর কারণে কিন্তু এই আধানের পার্থক্য না থাকলে কখনোই ইলেকট্রনের ফ্লোটা হতো না। তাহলে বিভবের পার্থক্য না থাকলে কিন্তু কখনোই তড়িৎ প্রবাহ মানে তড়িৎ প্রবাহিত হওয়া পসিবল না। ঠিক আছে? মাথায় রাখবে কি যে যদি আচ্ছা এটা মুছে দিই, এটা তো দরকার নেই। এটা তুমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে একটা কথা মাথায় রাখবে কি স্টার মেরে বলছি যে বিভবের পার্থক্য যদি না থাকে, অর্থাৎ আমি যদি ব্যাটারি কানেক্টেড না করি, বিভব পার্থক্য না থাকলে আধানের প্রবাহ বা তড়িৎ প্রবাহ সম্ভব নয়। ঠিক আছে? কারণ দুটো জায়গাতেই যদি ইলেকট্রনের ডেনসিটি সেম থাকে, মানে যার পরিমাণ এদিকে আছে সেই পরিমাণ এদিকে আছে, তাহলে তো আধান কোন দিক থেকে কোন দিকে ফ্লোই হবে না। একদিকে বেশি একদিকে কম, তাই জন্য তো ইকুয়াল হওয়ার চেষ্টা করে। যেমন একদিকে বললাম একদিকে জল বেশি একদিকে কম হলে দুটো জায়গাতেই জলের লেভেলটা সেম থাকা উচিত। তাই এখানেও তাই দুটো জায়গাতেই ইলেকট্রনের লেভেলটা সেম রাখার জন্য ইলেকট্রনটা ফ্লো করতে শুরু করে এবং এইটার কারণে আমরা তড়িৎ প্রবাহ পাই। আর বিভবের পার্থক্য যদি না থাকে, দুদিকেই যদি সেম ইলেকট্রনের ডেনসিটি থাকে, তাহলে প্রবাহিতই হবে না। আশা করি বোঝা গেছে। আর এইটা সৃষ্টি হয় কিভাবে? এটা সৃষ্টি হয় হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার দ্বারা। তো আমরা আসছি, এবার আমরা পড়বো এই তড়িৎ কোষ সম্পর্কে। অর্থাৎ এই যে ব্যাটারি, যেটাকে আমরা অসংখ্য তড়িৎ কোষের সমষ্টি বলছি, এই তড়িৎ কোষ ব্যাপারটা কি সেটা আমাদের একটু জানতে হবে। তাহলে চলো আমরা এবার স্টার্ট করি আমাদের বইয়ের টপিকে যা আছে। তাহলে প্রথমেই আমরা পড়বো হচ্ছে যে এই যে তড়িৎটা মেইনলি সৃষ্টি হচ্ছে কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি লাগিয়েছি বলে। এবার স্বাভাবিকভাবে ব্যাটারি দু রকমের হয়। একটা হচ্ছে এসির অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট জেনারেটর, অর্থাৎ যেটাকে আমরা ডায়নামো বলে থাকি। আমাদের এখনকার দিনে সমস্ত গৃহবর্তনী থেকে শুরু করে সমস্ত জায়গায় যে কারেন্টটা আসে সেটা কি বলতো? এসি কারেন্ট বা প্রবাহী, সরি, যেটাকে বাংলায় বলা হচ্ছে পরিবর্তী প্রবাহ। অর্থাৎ এসি, এসি মানে অল্টারনেটিং কারেন্ট। আমাদের বাড়িতে যা কারেন্ট আসে সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, যেটাকে আমরা পরিবর্তী প্রবাহ বলি। আর টর্চের ব্যাটারি, ঘড়ির ব্যাটারি, এই তারপরে টোটোর ব্যাটারি, এগুলোতে যে তড়িৎটা ইউজ হয় সেটাকে আমরা কি বলবো? ডিসি, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। যেটা কিন্তু ব্যাটারির মাধ্যমে চলে। এটা হচ্ছে আমাদের তড়িৎ কোষ। ঠিক আছে? দেখতেই পাচ্ছিস ব্যাটারির মাধ্যমে একদিকে টুপির মতো দেখতে পাচ্ছিস, এইখানটায় একটা উঁচু পাড়া টুপির মতো অংশ আছে। এইটাকে বলবো আমরা তড়িৎ কোষ। এটাকে আমরা বলবো ডিসি সোর্স। ডিসি সোর্স। সোর্স মানে কি? আমরা এটাকে বলবো সমপ্রবাহের, সমপ্রবাহ মানে ডিসি কারেন্টের তড়িৎ কোষ। তড়িৎ কোষ। আরেকটা হচ্ছে ডায়নামো, যেগুলো বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে থাকে, যেখান থেকে আমাদের যে গৃহবর্তনীর যে কারেন্ট আসে সেটা তৈরি হয়, সেটাকে আমরা বলি জেনারেটর। দেখবে আগেকার দিনে কারেন্ট চলে গেলে পাড়ায় পেড়ায় মানে জেনারেটর থাকতো। বিয়ে বাড়িতেও এখনো ইউজ হয়, এরকম ভটভট ভটভট করে ঘোরায়। ওটাকে বলা হয় জেনারেটর, যেটা এসি কারেন্ট তৈরি করতে পারে। ঠিক আছে? তো এরপরে আমরা আমাদের এসি কারেন্ট সম্পর্কে নিয়ে আমরা যখন পরবর্তীকালে বড় হব তখন আমরা পড়বো। আমাদের পড়তে হবে হচ্ছে একদম ডিসি সোর্স, অর্থাৎ তড়িৎ কোষ কি সেটা তোমাদের বইয়ের প্রথমেই দেখবে আছে এরকম একটা ছবি। একটা ব্যাটারির ছবি রয়েছে, এটাকে বলা হয় নির্জল কোষ। কারণ সেখানে জল খুব সামান্য পরিমাণে থাকার কারণে এটাকে আমরা নির্জল কোষ বলে থাকি। তো এই যে তড়িৎ কোষটা তুই দেখতে পাচ্ছিস, সেটাকে আমরা ব্যাটারিও বলতে পারি। ওই ছোট্ট পাড়া দেখবি ঘড়ির ভেতরে থাকে, তারপরে টর্চের ব্যাটারির ভিতরে থাকে, রিমোটের যে ব্যাটারি, টিভিতে দেখবি অনেক সময় চলে না, রিমোটটাকে পেছনে ধাম ধাম করে বাড়ি মারতে হয়। ঠিক আছে? এটা বাঙালিরা খুব ভালো পারে। তো পেছনে এরকম ধুম ধুম করে বাড়ি মারতে, তারপরে দেখবি রিমোটটা আপনা আপনি চলে। তো ওই যে ব্যাটারিটা ইউজ হয় না, যেটাকে আমরা পেন্সিল ব্যাটারি অনেক সময় বলে থাকি, যে পেন্সিল ব্যাটারি হতে পারে, বোতাম সেল হতে পারে। দেখবি এই এরকম ছোট ছোট ঘড়িতে তো আর স্বাভাবিক ওরম লম্বা ব্যাটারি ইউজ হবে না, সেখানে দেখবি এরকম বোতামের মতো ছোট্ট ছোট ব্যাটারি ইউজ হয়। সেগুলো সবই কি? সেগুলো সবই হচ্ছে আমাদের এই ডিসি তড়িৎ কোষ, অর্থাৎ সমপ্রবাহ তৈরি করতে পারে। এবার তড়িৎ কোষ জিনিসটা দেখতে এরকম টাইপের হয়, যার মধ্যে একটা কার্বন দণ্ড থাকে। আমরা কি বললাম? তড়িৎ কোষ মানে একটা, যেটা আমাদের মানে পুরো একটা ব্যাটারি, ব্যাটারি আমরা দেখেছি। তো ব্যাটারির মধ্যে কি থাকে দেখ, একদিকে থাকবে টুপির মতো অংশ, আরেকদিকে এরকম নিচু দাবানো অংশ থাকে। তো যে টুপির মতো অঞ্চলটা থাকে সেটা হচ্ছে ধনাত্মক। সেই ধনাত্মক প্রান্তটার ভেতরটা যদি তুই ভাঙিস, ভাঙতে যাবি না, খারাপ ব্যাটারিকে ভাঙতে পারিস, ভেতরটা থাকে একটা কার্বন দণ্ড। ঠিক এরকম। এ দেখ, এইটা হচ্ছে এই যে টুপির মতো অংশটা, এটা থাকে কি এক বলতো? একটা কার্বন দণ্ড।
এইটাই হচ্ছে আমাদের ধনাত্মক প্রান্ত রূপে, এই দেখ ধনাত্মক প্রান্ত রূপে ট্রিট হয় এই যে এই কার্বন দণ্ডটা, ঠিক আছে? এই কার্বন দণ্ডটাকে ঘিরে বিভিন্ন রকমের পদার্থ দিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ ঘিরে রাখে। আর বাইরে যে কোটিংটা দেখতে পাচ্ছিস ওটা তো একটা এমনি নরমাল একটা কোটিং থাকে, তার ভেতরে একটা পুরোটাই একটা কোটিং থাকে যেটা হচ্ছে জিঙ্ক দিয়ে তৈরি। জিঙ্কের তৈরি একটা কোটিং থাকে, মানে একটা চোঙের মতো, এটা তো একটা চোঙ চোঙ টাইপের দেখতে। এইখানটার বাইরের দিকে থাকে হচ্ছে জিঙ্কের মোড়ক। মোড়ক মানে যেটা দিয়ে মোড়া হয় আর কি, মানে চোঙাকৃতির একটা পদার্থ দিয়ে জিঙ্ক দিয়ে তৈরি একটা মোড়ক, যেটা ঋণাত্মক রূপে ব্যবহার হয়। দেখ এখানে লেখা আছে এই যে জিঙ্কের যে মোড়ক সেটা কি রূপে ব্যবহার হয়, সেটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, কারণ ব্যাটারির দুটো প্রান্ত তো, ঋণাত্মক প্রান্ত রূপে ব্যবহার হয়। এছাড়া তার ভেতরে দেখ বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ রয়েছে। এছাড়া এর ভেতরে থাকে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তাছাড়া থাকে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, কিছু কার্বনের গুঁড়ো, আর কিছু পরিমাণ সামান্য জল। তাহলে কি কি থাকে বললাম, থাকে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, আমি ভেতরে লিখে দিচ্ছি NH4Cl, এটার নাম কি, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস এর মধ্যে থাকে কি সামান্য জিঙ্ক ক্লোরাইডও থাকে, তাছাড়া সামান্য পরিমাণে থাকে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, ঠিক আছে? এছাড়া সামান্য কার্বন গুঁড়ো থাকে, সামান্য কার্বন গুঁড়ো থাকে, তার সাথে সামান্য জল থাকে, সামান্য জলের একটা মিশ্রণ, এটা হচ্ছে জলের একটা লেই তৈরি হয়। লেই মানে কি বলতো না, মিশ্রণ। এই টোটাল এই পদার্থগুলোর মিশ্রণ, যেটাকে আমরা রাসায়নিক পদার্থ রূপে চিন্তা করি, এবং এই ব্যাটারির মধ্যে ক্রমাগত রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। এই যে বলছি না যে একদিকে প্লাস চার্জ তৈরি হচ্ছে, একদিকে মাইনাস চার্জ, যেটা বললাম একদিকে কি হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব বেশি হচ্ছে, কোথায় গেল রে বাবা, এই দেখ ইলেকট্রনের ঘনত্ব বেশি হচ্ছে, একদিকে কম হচ্ছে, একদিকে প্লাস একদিকে মাইনাস হচ্ছে। এটা হচ্ছে কি করে, এইটা হয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এই যে রাসায়নিক পদার্থগুলো দেখলাম, এই রাসায়নিক পদার্থগুলো থাকে হচ্ছে ড্রাই সেলে, এটাকে আমরা ড্রাই সেলও বলতে পারি। কি বলতে পারি এটাকে, ড্রাই সেল, বা তুমি বলতে পারো ওই প্রাথমিক সেলও বলা হয়, ডিসপোজেবল সেল বলা হয়, অনেক রকম নাম দেওয়া হয়। এটাকে আর কি নাম দেওয়া হয়, প্রাথমিক কোষ, প্রাথমিক কোষ, ঠিক আছে? এছাড়া বলা হয় ডিসপোজেবল কোষ। ডিসপোজেবল কেন জানো, কারণ একবার ব্যবহার করা হয়ে গেলে একে তুমি আর ব্যবহার করতে পারবে না, ওটাকে ছুঁড়ে তখন ফেলে দিতে হয়। কারণ কি, তার মধ্যে এই যে রাসায়নিক পদার্থের বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাহলে এই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে কি চলে, চলে রাসায়নিক বিক্রিয়া। সেই বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তির থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। আমরা পড়েছিলাম ছোটবেলায় যে শক্তি অলওয়েজ সংরক্ষিত থাকে, শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে এই সেলের মধ্যে কি করে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি, কেন আমরা ইলেকট্রনের প্রবাহ দেখতে পাচ্ছি, কেন বাল্বটা গ্লো করে উঠলো, তার কারণ তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। কিন্তু কোথা থেকে উৎপন্ন হচ্ছে, বিকজ এই পুরো ভেতরটার মধ্যে যে পদার্থগুলো রয়েছে, এই পদার্থগুলোর মধ্যে চলছে ক্রমাগত একটা রাসায়নিক বিক্রিয়া, যে বিক্রিয়ার ফলেই কিন্তু উৎপন্ন হচ্ছে তড়িৎ শক্তি। তাহলে আমরা বলতে পারি যে এই যে তড়িৎ কোষের ভেতরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, কি বলবি বলতো তোরা? এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া চলে, তাহলে এটার মধ্যে কি চলে, এর মধ্যে সবসময় চলছে এই যে এই পদার্থগুলোর মধ্যে চলছে অলওয়েজ রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া ক্রমাগত চলতে থাকে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি উৎপন্ন হয়, যেই রাসায়নিক শক্তিটা রূপান্তরিত হয় তড়িৎ শক্তিতে, ঠিক আছে? তাহলে তোকে যদি জিজ্ঞাসা করে যে বলতো বলতো আমাদের পুচকু নিনজা, যে আমাদের সেলের মধ্যে কোন শক্তিতে রূপান্তরিত হয়, কি বলবি, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে, বিকজ রাসায়নিক বিক্রিয়া চলে কোন মধ্যে, এই পদার্থের এই যে সমস্ত রাসায়নিক পদার্থ রয়েছে, এই পদার্থগুলোর রাসায়নিক বিক্রিয়ার কারণে তড়িৎ শক্তি রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তি। এবং এটাকে নির্জল কোষ কেন বলা হয়, কারণ দেখ সামান্য পরিমাণ জল থাকে, কম পরিমাণ জল তো প্রায় জলের অস্তিত্ব নেই, তাই নির্জল, ঠিক আছে, জল নেই। ওকে, তাহলে আমরা বোঝা গেছে এই হচ্ছে আমাদের ব্যাটারি স্ট্রাকচার, যেটাকে আমরা ড্রাই সেল বলতে পারি।
ড্রাই সেল মানে যার মধ্যে জলের পরিমাণটা কম আছে, আর অথবা এটাকে বলা হয় প্রাথমিক কোষ বা ডিসপোজেবল সেল। ডিসপোজেবল মানে যাকে তুমি একবার ব্যবহার করে তারপরে ছুঁড়ে ফেলে দাও, আর ব্যবহার করতে পারো না। তাহলে এরা হচ্ছে একবার মাত্র ব্যবহার করা যায়, কারণ যখনই রাসায়নিক বিক্রিয়াটা খতম হয়ে যাবে সাথে সাথে এই সেলটা কিন্তু আর কোনো রকমের তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারবে না। তাহলে মনে রাখবে, রাসায়নিক বিক্রিয়া যতক্ষণ চলছে ততক্ষণ ওর মধ্যে তড়িৎ শক্তি উৎপন্ন হবে, অর্থাৎ ততক্ষণ ওর মধ্যে কিন্তু ইলেকট্রনের প্রবাহ হতে পারে, তুই যদি এটাকে কানেক্ট করিস একটা তার বা একটা বাল্বের সাথে। কিন্তু যখনই রাসায়নিক বিক্রিয়া শেষ হয়ে যাবে, তাহলে রাসায়নিক বিক্রিয়া শেষ হয়ে গেলে, এই সাইডে লিখছি যে বিক্রিয়া শেষ হয়ে গেলে এই কোষটি অকেজো হয়ে যায়, কোষটি অকেজো হয়ে যায়, তাই জন্য এটাকে কি বলা হয়, ডিসপোজেবল বলা হয়, তাই এটিকে ডিসপোজেবল কোষ বলে। বোঝা গেছে কি বললাম, ক্লিয়ার? তাহলে এটা কিন্তু চার্জিং ব্যাটারি না, এটা হচ্ছে প্রাথমিক কোষ। ক্লিয়ার? এবার প্রাথমিক কোষের পর আসে হচ্ছে সেকেন্ডারি সেল বা গৌণ কোষ, যে কোষকে তুই বারবার রিচার্জ করতে পারবি। রিচার্জ মানে আবার ভাবিস না মোবাইলের রিচার্জ, সেই বলছি না। হ্যাঁ, মোবাইলের যে ব্যাটারিটা, ওটাকেও তুমি চার্জ দিতে পারো না? চার্জ দাও তো। কিছু কিছু ব্যাটারি দেখবে যেমন মোবাইলে ব্যবহার হয়, আবার কিছু কিছু এখনকার দিনে টর্চ, এমার্জেন্সি লাইট, এগুলোতে ব্যবহার হয়, যেগুলো চার্জ দিলে আবার দেখবে ওগুলোকে অনেক দিন আবার ব্যবহার করতে পারবি। আবার তুই চার্জ দে, যেই চার্জ শেষ হয়ে যাবে আবার তুই প্লাগের সাহায্যে গুঁজে দে। সেই রকম সেল ওই আমাদের মোবাইলের ভেতরে দেখবে, এই মোবাইলের ভেতরে একটা ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারি, বিভিন্ন রকমের টর্চের ভেতরেও ব্যাটারি আছে, যেগুলো চার্জ দিয়ে আবার পুনরায় মানে সক্রিয় করা যায়। দেখ, এদেরকে কিন্তু আর চার্জ দেওয়া যায় না, যেমন ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে চেঞ্জ করতে হয়। বাট এখনকার দিনে যে স্মার্ট ওয়াচগুলো ব্যবহার হচ্ছে, সেগুলোর মধ্যে কিন্তু ব্যাটারিকে চার্জ দেওয়া যায়। এখন এই ঘড়ি যেগুলো এমনি নর্মাল অ্যানালগ ওয়াচ, তার মধ্যে যে ব্যাটারিটা, তাকে তুই ব্যবহার করার পর দেখবি শেষ হয়ে যাবে, দিয়ে ছুঁড়ে ফেলে দিবি ব্যাটারিটা, আবার নতুন করে ব্যাটারি লাগাবি। সেই কোষটাকে বলা হয় প্রাথমিক কোষ, যাকে তুই একবার ব্যবহার করার পর আর ব্যবহার করা যায় না, সেটা হচ্ছে ডিসপোজেবল সেল। আরেক ধরনের ব্যাটারি হয় যেটাকে তুই রিচার্জ করতে পারবি, বারবার শেষ হয়ে গেলে তুই চার্জ করলে আবার সেটা চলবে, সেটাকে আমরা বলবো গৌণ কোষ বা সেকেন্ডারি সেল। আশা করি বোঝা গেছে। এইরকম সেল ইউজ হয় এখনকার দিনের বিভিন্ন টর্চ, মোবাইল, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে চার্জ এই ব্যাটারিগুলোকে ইউজ করা হয়। ঠিক আছে? তাহলে আমরা চলে আসবো, এটা তো প্রাথমিক সেল সম্পর্কে বা নির্জল কোষ সম্পর্কে পড়া গেল। এবার দেখ, এরকম নির্জল কোষের কিছু কিছু এখানে এক্সাম্পল দিয়েছে, এই যে আমাদের পেন্সিল ব্যাটারি, যেটা একটা নির্জল কোষ বা ড্রাই সেলের এক্সাম্পল। ওকে, যার মধ্যে দেখতে পাচ্ছি সেখানে লিখে দিয়েছি আমরা যে যার মধ্যে কি আছে, রাসায়নিক পদার্থ থাকে। এই রাসায়নিক পদার্থের মধ্যে রাসায়নিক শক্তি কোথায় রূপান্তরিত হচ্ছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে সেলের ভেতরে কি ঘটে, রাসায়নিক বিক্রিয়া ঘটে, যেটা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের যে পেন্সিল ব্যাটারি, এভারেডির ব্যাটারি ধরতে পারিস, আর ডিউরাসেলের ব্যাটারি, অথবা এখানে হচ্ছে আমাদের বোতাম সেল, যেগুলো বিভিন্ন রকমের ঘড়ির মধ্যে, এই যেমন এই ঘড়ির মধ্যে রয়েছে। ঠিক আছে? আর এইটা যে দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে টোটোর ব্যাটারি। ঠিক আছে? বা ইনভার্টার। বাড়িতে ইনভার্টার আছে কারুর? হাত তুলবি তারা। তো এইটা হচ্ছে ইনভার্টার, যেটাকে আমরা রিচার্জ করতে পারবো। রিচার্জ মানে বারবার করে চার্জ দিয়ে আবার সক্রিয় করতে পারবো। এদেরকে তুই বারবার ব্যবহার করতে পারবি। এদেরকে তুই কি করবি, চার্জ দিয়ে পুনরায় ব্যবহার করা যায়, পুনরায় ব্যবহার করা যায়। ঠিক আছে? এই সেলকে আমরা কি বলবো, সেকেন্ডারি সেল বা গৌণ কোষ। এবার গৌণ কোষের মধ্যে তাহলে কি হয় বলতো, এটাকে আমি লিখে দিয়েছি। গৌণ কোষ এর মধ্যে কি হয় জানিস, প্রথমে ওই যে গৌণ কোষের ভেতরেও না রাসায়নিক শক্তিতে থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু প্রথমে ওই রাসায়নিক শক্তিটাকে বা ওই যে রাসায়নিক পদার্থটাকে সক্রিয় করে তোলার জন্য আগে চার্জ দিয়ে, দেখবি আমাদের যখন প্রথম মোবাইল কেনা হয়, ওরা বলবে মোবাইলের দোকানে যে এই মোবাইলটাকে প্রথমে চার্জ দিন, কারণ ওই ব্যাটারিটাকে সক্রিয় করে তোলার জন্য প্রথমে আগে তড়িৎ শক্তির প্রয়োজন হয়। তো গৌণ কোষের মধ্যে কি হয়, পরে আসছি এটাতে। তো গৌণ কোষে কি হয়, দাঁড়া, সেকেন্ডারি সেল বা গৌণ কোষ, গৌণ কোষের মধ্যেও কিন্তু রাসায়নিক পদার্থ থাকে। ঠিক আছে? যেগুলো খুব পপুলার এখনকার দিনে, লেড অ্যাসিটেট ব্যাটারি। গৌণ কোষের এক্সাম্পল একটা আমি লিখে দিচ্ছি, লেড অ্যাসিটেট ব্যাটারি,
খুব পপুলার এটা এখনকার দিনে। তো এই মধ্যেও কিন্তু এর মধ্যেও আমাদের লেড অ্যাসিটেট রয়েছে, লেড রয়েছে, তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড রয়েছে, বিভিন্ন রাসায়নিক পদার্থ এর মধ্যেও থাকে। কিন্তু সেই রাসায়নিক পদার্থকে প্রথমে সক্রিয় করার জন্য আগে তড়িৎ শক্তির প্রয়োজন হয়। তাহলে এই গৌণ কোষের মধ্যে কি হয়, প্রথমে তড়িৎ শক্তির দ্বারা প্রথম অবস্থায় যখন ব্যাটারিটাকে চালু করা হবে, তড়িৎ শক্তির দ্বারা ব্যাটারির ভেতরে রাসায়নিক পদার্থকে প্রথমে সক্রিয় করে তুলতে হয়। ব্যাটারির ভেতরের রাসায়নিক পদার্থ বলতে এক্ষেত্রে লেড অ্যাসিটেট ব্যাটারিতে লেড থাকে, লেড হচ্ছে একটা ধাতু, আর থাকে হচ্ছে অ্যাসিটেট বলতে এখানে অ্যাসিডকে বোঝায়, সালফিউরিক অ্যাসিড। রাসায়নিক পদার্থকে সক্রিয় করে তোলা হয়। তারপর কি ঘটে, তারপর রাসায়নিক বিক্রিয়া ঘটে। যেই না রাসায়নিক পদার্থটা সক্রিয় হয়ে গেল, বাস তারপর তো হয়ে গেল কেল্লাফতে। দেন তারপরে স্টেপ হচ্ছে, তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটে। দেন রাসায়নিক পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে। ঠিক আছে, এবার হয়ে গেল, ধর বিক্রিয়াটা খতম, মানে কিছুক্ষণ পর বিক্রিয়াটা শেষ হয়ে গেল। তারপর পুনরায় তাকে সক্রিয় করা যায় আবার তড়িৎ শক্তির দ্বারা। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা হয়ে যাওয়ার পর ধরলাম আমি রাসায়নিক বিক্রিয়া শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পর ব্যবহারের পর আমি ধরলাম যে যন্ত্র ব্যবহারের পর, যন্ত্রটি বা ব্যাটারিটা ব্যবহারের পর বিক্রিয়া শেষ হয়ে গেলে সেটাকে আবার পুনরায় সক্রিয় করা হয়, পুনরায় তড়িৎ শক্তির দ্বারা সক্রিয় করে তোলা হয়, ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমাদের যদি বলে যে কনভার্সনটা বোঝাও সেকেন্ডারি সেল বা গৌণ কোষের মধ্যে এনার্জি কনজারভেশনটা, তুই মানে এনার্জি কনভার্সনটা তুই কি বলবি? প্রথমে কি হয়, তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, তো তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। এবার সেই রাসায়নিক শক্তিটা পুনরায় রূপান্তরিত হয় হচ্ছে তড়িৎ শক্তিতে। এইটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি কনভার্সন গৌণ কোষের মধ্যে। আর নর্মাল যে আমাদের প্রাইমারি সেলটা কি বোঝালাম, প্রাইমারি সেলের মধ্যে সির্ফ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে, আর কোনো কিছু হয় না। আর এটার ক্ষেত্রে কি বোঝালাম, যে প্রথমে তড়িৎ শক্তির দ্বারা সক্রিয় করা হয় রাসায়নিক পদার্থটাকে, মানে তড়িৎ শক্তির থেকে রাসায়নিক শক্তি, সেটা থেকে আবার তড়িৎ শক্তি, এইভাবে হচ্ছে কনভার্সন বা রূপান্তরটা ঘটে থাকে। আশা করি গৌণ কোষ সম্পর্কে প্রত্যেকের একটু আইডিয়া হয়েছে। যদি তোদের মনে হয় যে এর থেকেও ডিটেলস ক্লাস চাই, তাহলে তো পরের বছরের অপেক্ষা করতে হবে, এবছরে আর সেটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি সেল কি, প্রাইমারি সেল হচ্ছে একবারই একমাত্র ব্যবহারযোগ্য, 10 বার করে ব্যবহার করা যায় না, এই জন্য এটাকে আমরা কি বলি, ডিসপোজেবল সেল বলে থাকি। আর গৌণ কোষকে বারবার রিচার্জ করা যায়, তুই যতবার খুশি তুই রিচার্জ করতে পারবি। ঠিক আছে, এবং হ্যাঁ, এবার প্রত্যেকটা যন্ত্রেরই একটা লংজিভিটি রয়েছে, এমন নয় যে আজীবন তোকে তুই ব্যবহার করতে পারবি, সে আস্তে আস্তে তার পাওয়ারটা কমতে থাকে, দিয়ে আস্তে আস্তে ওটাকে নষ্ট হয়ে যায়। তারপরে কি, ড্রাই সেল বললাম, ড্রাই সেলের মধ্যে তরল পদার্থ থাকে না, একবারই একমাত্র ব্যবহারযোগ্য। আর বাটন সেল কি, ব্যাটারি মানে একদম ছোট্ট পারা ব্যাটারি, আকারে খুব ছোট এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি হয়। ঠিক আছে, এটার উদাহরণ হচ্ছে সাধারণ নর্মাল যে টর্চের ব্যাটারি, এটার উদাহরণ হচ্ছে গাড়ির মধ্যে যে ব্যাটারিটাকে ইউজ করা হয়, বা ইনভার্টারের ব্যাটারি। আর এটার উদাহরণ হচ্ছে আমাদের ড্রাই সেল টর্চে ব্যবহার করা হয়, রেডিওতে ব্যবহার করা হয়, আর এর মধ্যে এটাকে ব্যবহার করা হয় হচ্ছে হাত ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদির ব্যাটারি রূপে। আশা করি বোঝা গেছে প্রত্যেকটা ব্যাটারির সম্পর্ক, মানে সম্পূর্ণ সম্পর্কে। এরপরে আমরা চলে আসবো তড়িৎ প্রবাহ। অলরেডি বলে দিয়েছি আমি, অলরেডি তড়িৎ প্রবাহ সম্পর্কে তোদের অলরেডি পুরোপুরি ক্লিয়ার। কি বললাম, তড়িৎ প্রবাহ মানে কার প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন মানে কোন আধান, নেগেটিভ আধান। তাহলে যখন কোনো ব্যাটারি বা তড়িৎ কোষের যদি কানেকশনের ফলে
যদি তুই তড়িৎ কোষকে একটা তারের মাধ্যমে কোনো বাল্বের মধ্যে দিয়ে কানেক্ট করাস, এবং হ্যাঁ সবসময় মাথায় রাখতে হবে তড়িৎ কোষটাকে কিন্তু নেগেটিভ আর পজিটিভকে কানেক্ট করতে হবে। তুই নেগেটিভকে মানে দুটো তারকেই তুই নেগেটিভের সাথে কানেক্ট করেছিস তাহলে কিন্তু হবে না, কারণ একদিকে ইলেকট্রনের ঘনত্ব বেশি একদিকে কম, তাহলেই কিন্তু ইলেকট্রনগুলো বেশি থেকে কমের দিকে ফ্লো করবে। যদি তুই দুটোকেই পজিটিভের সাথে ধর এরকম হলো, ধর এরকম একটা তুই কানেকশন করছিস, লাইক এরকম একটা ব্যাটারি আছে, ঠিক আছে, এরকম একটা ব্যাটারির বাবা ব্যাটারি এইটা হচ্ছে সামনের প্রান্তটা, তুই কি করেছিস এখান থেকে তার বার করেছিস, এটা একটা বাল্বের সাথে কানেক্টেড রয়েছে, সেই বাল্বের আরেকটা প্রান্ত এটার সাথেই কানেক্ট করে দিয়েছিস। তার মানে এটা কি, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, ঠিক আছে, তার মানে দুটোই দেখ নেগেটিভের সাথে কানেক্টেড। এখানে কি কানেকশন হবে, এখানে কি কানেকশন কমপ্লিট হয়েছে, এখানে কি তড়িৎ প্রবাহ হবে, এখানে কখনোই তড়িৎ প্রবাহ হবে না। তার কারণ কি, দুটোই তো নেগেটিভের সাথে কানেক্টেড। একটা প্রপার সার্কিট হতে গেলে, একদম প্রপার কারেন্টের ফ্লো হতে গেলে কি করতে হবে, একটা ব্যাটারি লাগবে, সেই ব্যাটারিটাকে আমি পজিটিভ আর নেগেটিভ দেখতে পাচ্ছি, তার থেকে আমরা একটা তার বার করব, এখান থেকে একটা তার বার করব, এখান থেকে একটা তার বার করব, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ থেকে তার বার করব, সেই তারকে আমি যে কোনো যন্ত্র, সেটা ফ্যান হতে পারে, সেটা লাইট হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, সেই যন্ত্রের সাথে আমি কানেক্ট করব। এইটাকে আমরা বলবো একদম সম্পূর্ণরূপে বর্তনীটা কমপ্লিট হয়েছে। এবং ইলেকট্রনটা কি হবে, যেদিকে নেগেটিভ তার সেই দিকে ইলেকট্রনের ডেন্সিটি বেশি, তাহলে ইলেকট্রনটা আস্তে আস্তে এদিক থেকে এদিকে প্রবাহিত হতে থাকবে, এবং আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহের ফলে তার অপোজিট দিকে প্রবাহিত হবে হচ্ছে তড়িৎ। তাহলে তড়িৎ প্রবাহ মানে কি, তড়িৎ প্রবাহ মানে আধানের প্রবাহ, অলরেডি আমাদের ডিসকাস করা হয়ে গেছে। এবার আমরা যে এখানে বাল্বের বদলে কিন্তু আমরা এলইডি ব্যবহার করতে পারি, যে কোনো যন্ত্রকে ব্যবহার করতে পারি। আর যদি নর্মাল বাল্ব ব্যবহার করি, বাল্বের মধ্যে থাকে হচ্ছে ফিলামেন্ট এরকম একটা সরু তার দিয়ে তৈরি, যেটা টাংস্টেন নামক ধাতুর দ্বারা তৈরি হয়, ঠিক আছে, আমি আসছি সেগুলোতে। তো আর এলইডির মধ্যে কোনো ফিলামেন্ট থাকে না, এলইডি হচ্ছে একটা মানে ডায়োড, যে ডায়োড অর্ধপরিবাহীর দ্বারা তৈরি হয়, অর্থাৎ সিলিকন আর্সেনাইড বা গ্যালিয়াম আর্সেনাইড বা সিলিকন এই সমস্ত দিয়ে তৈরি করা হয় হচ্ছে আমাদের এলইডিকে, যেটা একটা অর্ধপরিবাহী দ্বারা তৈরি হয়, যার মধ্যে কোনো রকমের ফিলামেন্ট থাকে না। আর এলইডির কিন্তু দাম হ্যাঁ হতে পারে একটু বেশি, বাট এলইডির দীর্ঘস্থায়ী হয়, মানে এলইডি খারাপ হয় না খুব একটা, আর বহু কম খরচ তৈরি করে, মানে প্রচুর পরিমাণে সাশ্রয়ী, তড়িৎ শক্তি পরিমাণ খুব কম খরচ করে, মানে বিল বেশি তোলে না এলইডি, খুব ভালো মানের একটা বাল্ব হচ্ছে এলইডি বাল্ব, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমরা চলে আসবো হচ্ছে এই দেখ যেটার কথা আমি বলছিলাম, যে এইটা হচ্ছে আমাদের নর্মাল বাল্ব, এইটা হচ্ছে আমাদের এলইডি বাল্ব। নর্মাল বাল্বের ক্ষেত্রে খেয়াল কর, এই দেখ দুটো মোটা কপারের তারের সাথে একটা সরু পাড়া এরকম প্যাঁচানো প্যাঁচানো তার রয়েছে, যেইটাকে আমরা কি বলবো, ফিলামেন্ট বলবো। কি বলা হয় এটাকে, ফিলামেন্ট, যেটা টাংস্টেন ধাতুর তৈরি, যা টাংস্টেন ধাতুর তৈরি হয়, যা কেন উত্তপ্ত হয়, মানে যেটা কেন আলো বিকিরণ করে বলতো, তার কারণ এই যে এটার মধ্যে দিয়ে তো প্রথমে কারেন্ট পাস করানো হয়, এটার মধ্যে না এই জায়গাটায় থাকে হচ্ছে আমাদের ওই একটা নবের মতো অংশ, যেটাকে ব্যাটারির সাথে কানেক্ট করতে, মানে যেটাকে তার দিয়ে কানেক্ট করতে হয়, যাই হোক। তো সেই নব থেকে কারেন্টটা যখন ফ্লো করছে, এখান থেকে যখন কারেন্টটা ফ্লো করছে এরম 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 করে পেঁচিয়ে 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 যাচ্ছে, তো প্রথমে এই যে ফিলামেন্টটা কারেন্টের প্রভাবে প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়। ফিলামেন্টের কাজই হচ্ছে, মানে ফিলামেন্টটা এতটাই বেশি রোধযুক্ত, রোধ মানে কারেন্টকে বাধা প্রদান করা, মানে একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, সেই তারের মধ্যে অনেক অণু রয়েছে, সেই অণুগুলোর মধ্যে নিউক্লিয়াস রয়েছে, সেই অণুগুলো না খুব একটা ইলেকট্রনকে প্রবাহিত হতে বাধা দেয়, খুব একটা যেতে দেয় না। স্বাভাবিক, তুই ধর ফাঁকা রাস্তায় দৌড়াচ্ছিস, সেই সময় তুই যেভাবে দৌড়াতে পারবি, কি তুই এখন একটা জ্যাম যুক্ত রাস্তায় দৌড়াচ্ছিস, খুব ট্রাফিক আছে সেখানে, সেখানে কি তুই জোরে দৌড়াতে পারবি না, কারণ সামনে একটু গাড়ি তুই থেমে যাবি, কারণ গাড়ি আসছে, তো তোর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে। তো এখানেও তাই, ইলেকট্রনগুলো যখন যেতে যায়, যখন এই তারের মধ্যে দিয়ে, আমি বললাম না একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যখন যাচ্ছে, তো সেই তারের ভেতরে কিন্তু ফাঁকা রাস্তা না, তারের মধ্যে কি আছে, নিউক্লিয়াস রয়েছে, কারণ পরমাণুর মধ্যে যে শুধু ইলেকট্রন আছে আমি তো বলিনি সেটা, পরমাণুর মধ্যে কি আছে, ইলেকট্রন ছাড়াও প্রোটন নিউট্রনও রয়েছে নিউক্লিয়াসের মধ্যে। তো পরমাণুর মধ্যে যেহেতু প্রোটন নিউট্রনও রয়েছে নিউক্লিয়াসের মধ্যে, তা সেটা নিশ্চয়ই ইলেকট্রনকে একদম ফাঁকা রাস্তা করে দেবে না, ইলেকট্রনটা নিশ্চয়ই ফাঁকা রাস্তায় দৌড়াতে পারবে না, ইলেকট্রনটা দৌড়াতে দৌড়াতে নিউক্লিয়াসের সাথে ধাক্কা খাবে। তাহলে তখন এই যে
ধাক্কা খাওয়ার ফলে ওর যে বেগটা কমে যাচ্ছে, অর্থাৎ ও যে স্পিডে দৌড়াতে চাইছিল ও সেটা না হয় দম করে ধাক্কা খেয়ে কমে যাচ্ছে ওর বেগটা। এই যে ওর গতিশক্তিটা ডিক্রিজ করছে, কমে যাচ্ছে, এইটাকে আমরা বলবো বাধা প্রদান বা পরিবাহীর রোধ। কি বললাম বোঝা গেছে? ইলেকট্রনের ফ্লোটা কোনো পদার্থের মধ্যেই খুব স্মুথ হতেই পারে না। হ্যাঁ, এবার সেটা ভ্যারি করে। কোনো পদার্থের ক্ষেত্রে সেই রোধের মানটা বা বাধা দেওয়ার প্রবণতাটা কম থাকে, যেমন রূপোর ক্ষেত্রে অনেক কম থাকে। কিছু কিছু পদার্থের ক্ষেত্রে যেমন অনেক বেশি থাকে, ফলে ইলেকট্রন প্রবাহী হতে মানে প্রবাহিতই হতে পারে না। ঠিক আছে, সেটা ভ্যারি করে ডিফারেন্ট ডিফারেন্ট পদার্থের উপরে। তো সেরকমই আমাদের যে কোনো, তাহলে এমন কোনো পদার্থ হতেই পারে না যার রোধ শূন্য, মানে যে বাধাই দেয় না, এরকম কখনো হতে পারে না। ঠিক আছে, তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পদার্থটা, এই যে আমাদের টাংস্টেন তারটা, এই তারের মধ্যে দিয়ে যখনই ইলেকট্রনটা ফ্লো করতে চাইবে, সাথে সাথে এর মধ্যে থাকা রোধের কারণে এই ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হবে, তার গতিবেগটা কমে যাবে। যেই গতিশক্তিটা কমে যাওয়ার ফলে সেই রোধের কারণে তাপ উৎপন্ন হবে। স্বাভাবিক, তুই ধর ফাঁকা রাস্তায় দৌড়াচ্ছিস, তখন দেখবি তোর কোনো অসুবিধা নেই। এবার ধর তোর স্কুলে যেতে হবে, এদিকে প্রচুর জ্যাম রাস্তা, তোর মাথা গরম হয়ে যাবে না? তুই যেতে পারছিস না, তুই একটু গিয়েই বাবা বলছে এই দাঁড়া, মানে বাবার বাইক থেমে যাচ্ছে, এদিকে স্কুলের তো লেট লেট ঘন্টা বেজে যেতে পারে, এটা একটা ভয়ঙ্কর সিচুয়েশন। তো তখন তোর কি হবে? মাথা গরম, তুই বাবাও চিল্লাচ্ছে, তুইও চিল্লাচ্ছিস, সামনের লোকটার উপরে চিল্লানো হচ্ছে, তার মানে কি মাথা গরম হয়ে যাচ্ছে। তো এখানে ইলেকট্রনগুলোরও কি হয়, যেহেতু ইলেকট্রনগুলো স্মুথলি যেতে পারছে না, ওদেরও মাথা গরম হয়ে যায়। ওদের মাথা তো আর গরম হতো, তোর মাথা নেই। ওরা তখন এই যে গতিশক্তি যে কমিয়ে দিচ্ছে, সেই গতিশক্তিটা রূপান্তরিত হয় তাপ শক্তি রূপে। তখন এই ফিলামেন্টটা এতটাই গরম হয়ে যায় যে ওরা গ্লো করতে শুরু করে, মানে ফিলামেন্ট থেকে আলো নিষ্কাশিত হয়, আলো বেরোতে শুরু করে, যার জন্য এই বাল্বটা আলোকিত হয়। আশা করি বোঝা গেছে। তাহলে কেন আলোকিত হয় আমরা লিখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে ফিলামেন্টের মধ্যে থাকা বা যে কোনো আচ্ছা এটা আমি লিখে দিই, হ্যাঁ, যে রোধ ব্যাপারটা কি সেটা একটু লেখা দরকার। যে কোনো পরিবাহীর মধ্যে, পরিবাহিতে তড়িৎ বা আধানের প্রবাহ খুব স্মুথ কে কি বলা যায়, খুব কি বলবো ওটাকে, খুব সহজতম হয় না, কারণ পরিবাহীর মধ্যে থাকা নিউক্লিয়াস, এত কিছু লিখছি না, প্রোটন নিউট্রনের কারণে ইলেকট্রনের গতিবেগ বাধাপ্রাপ্ত হয়। ইলেকট্রনের গতিবেগ বা গতি বাধাপ্রাপ্ত হয়, গতি বাধাপ্রাপ্ত হয়, যার ফলে, আচ্ছা যাকেই আমরা কি বলি, রোধ বলি, বাধাপ্রাপ্ত হয়, সেই ধর্মকে পরিবাহীর রোধ বলা হয়। এটা যে কোনো পরিবাহীর মধ্যেই থাকে, পরিবাহীর কি বলে, রোধ বলা হয়। এই রোধের কারণে বা এই গতিশক্তি কমে যাওয়ার কারণে, রোধের কারণে ইলেকট্রনগুলির গতিশক্তি হ্রাসপ্রাপ্ত হয় এবং এই গতিশক্তি রূপান্তরিত হয়, যে পরিমাণ গতিশক্তি কমে গেল, রূপান্তরিত হয় তাপ শক্তি রূপে। মানে সেখান থেকে দেখবি অনেক ব্যাটারি যখন অনেকক্ষণ ধরে চলে, দেখবি ফোন নিয়ে যদি কন্টিনিউয়াস পাবজি খেলতেই থাকিস, ফ্রি ফায়ার খেলতেই থাকিস, ফোন হয়ে যায় গরম। এই কারণে তখন সেটা কি পরিমাণ কি উৎপন্ন করে, প্রচুর পরিমাণে তাপ শক্তি রূপে রূপান্তরিত হয়, তাপ শক্তি রূপে। এবার দেখা যায় ফিলামেন্টের মধ্যে এতটাই বেশি তাপ শক্তি রূপান্তরিত হয়েছে, এতটাই বেশি তাপ উৎপন্ন হচ্ছে, যেখান থেকে আলো বিকিরণ হতে শুরু করে। খুব জিনিসটা যখন দেখবি লোহার রড অতিরিক্ত যখন গরম হয়ে যায়,
যায় সেই লোহার রড থেকে একদম আলো বিকিরণ হতে লাল টকটকে রেড হট হয়ে যায়। তার মানে কি ওখান থেকে আলো বিকিরণ হতে শুরু করে। এখানেও তাই। ফিলামেন্টটা যখন অতিরিক্ত উত্তপ্ত হয়ে যায় তখন সেখান থেকে আলো উৎপন্ন হয়। তো এই জিনিসটা আমরা ফিলামেন্টের বাল্বের ভিতরে দেখতে পাই। তাহলে এখানে কি হচ্ছে, বিদ্যুৎ গেলে সেটা জ্বলে ওঠে, তার কি কারণ, সেখানে প্রচুর পরিমাণে তাপ শক্তি হয়, যে শক্তিটা কিন্তু আমরা আলোক শক্তি রূপে পেয়ে থাকি। তাহলে আমরা কি বলতে পারি, এখানে ফিলামেন্টের মধ্যে তড়িৎ শক্তির দ্বারা প্রথমে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আমি লিখে দিচ্ছি, বাল্বের মধ্যে কি হচ্ছে, তড়িৎ শক্তি প্রথমে রূপান্তরিত হয় তাপ শক্তিতে। এই রূপান্তরগুলো কিন্তু জানতে চায়। এই তাপ শক্তি থেকে আমরা কি পাই, আলোক শক্তি পাই। সেই তাপ শক্তি রূপান্তরিত হয় আলোক শক্তিতে। তাহলে আশা করি বোঝা গেছে এটা কোথায় হয়, এটা হচ্ছে বাল্বের মধ্যে ঘটে থাকে, বাল্বের ফিলামেন্টের মধ্যে। আশা করি ক্লিয়ার। এই জন্যই বাল্ব থেকে আমরা আলোকিত বা আলো পেয়ে থাকি। এছাড়া এখানে এই যে ডুম বাল্ব, এই বাল্বে না প্রচুর তড়িৎ শক্তি ব্যয় হয়। কারণ প্রচুর, এখানে দেখ লেখা আছে, এখানে প্রচুর তড়িৎ শক্তি না নষ্ট হয়, কারণ এত বেশি তাপ উৎপন্ন হয়, বাল্বটা প্রচুর গরম হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে তড়িৎ শক্তিটা তাপে রূপান্তরিত হচ্ছে, তারপর সেখান থেকে আলোতে রূপান্তরিত হচ্ছে, মানে দুটো স্টেপ পর সে আলো পাচ্ছে। তার মানে এখানে প্রচুর তড়িৎ শক্তি তাপের দ্বারা নষ্ট হয়ে যায় এবং এটা প্রচুর পরিমাণে ইলেকট্রিক বিল কনজিউম করে, ইলেকট্রিক বিল ওঠায়। তাই জন্য এখনকার দিনে সব থেকে অ্যাডভান্স টেকনোলজিতে আমরা এলইডি কে ইউজ করে থাকি। এলইডি তে কি হয়, এটা কি দিয়ে তৈরি জানো, এটা তৈরি হয় হচ্ছে অর্ধপরিবাহী দ্বারা। এলইডির ফুল ফর্ম খুব ভালো করে মনে রাখবে, লাইট এমিটিং ডায়োড। এটা তৈরি হয় অর্ধপরিবাহী দ্বারা। এই অর্ধপরিবাহী তোমরা আরো পরবর্তীকালে পড়বে। অর্ধপরিবাহীর দ্বারা তৈরি করা হয়। যে অর্ধপরিবাহীর মধ্যে, এর মধ্যে কোনো ফিলামেন্ট থাকে না, দেখো এর মধ্যে কোনো রকমের ফিলামেন্ট নেই, মানে এখান থেকে যে তাপ উৎপন্ন হবে তার কোনো জায়গা নেই। এখানে এই এলইডির মধ্যে এরকম দুটো লম্বা লম্বা ডান্ডি থাকে, ঠিক আছে, যেটা লম্বা যেটা সব থেকে সেটাকে প্লাস দণ্ড বলা হয়, মানে প্লাস, আর যেটা নেগেটিভ মানে যেটা ছোট সেটাকে মাইনাস বলা হয়। কি বললাম, এই এলইডির মধ্যে কি হয়, ডিরেক্ট, এলইডির মধ্যে ডিরেক্ট আমাদের তড়িৎ শক্তি ডিরেক্ট রূপান্তরিত হয় আলোক শক্তিতে, আলোক শক্তিতে। এখানে কোনো তাপ শক্তির গল্প নেই, এখানে ডিরেক্ট তড়িৎ শক্তি এখানে পাঠানো হয় এবং এখান থেকে আলোক শক্তি রূপান্তরিত হয় এই অর্ধপরিবাহীর মধ্যে। অর্ধপরিবাহীর প্রিন্সিপাল তোমরা সেই 12-এ গিয়ে পড়বে, অনেক দূরের কথা। তো এখানে ডিরেক্ট কি হয়, আলোক শক্তি পেয়ে থাকি। এখানে তড়িৎ শক্তির লস বা শক্তি ক্ষয় সব থেকে কম, তাই জন্য এটা কম পরিমাণে ইলেকট্রিক বিল তোলে। এটা খুব ভালো, মানে এখনকার দিনের এমনকি দীর্ঘস্থায়ী, খুব একটা খারাপও হয় না, প্রচুর পরিমাণে ইলেকট্রিক বিল কম ওঠায়। তো মনে রাখবে এখানে কিন্তু এই দেখো লেখা আছে, এরা কিন্তু শক্তি বাঁচায় কম পরিমাণে, আর এটা সহজে নষ্টও হয় না, দীর্ঘস্থায়ী। তাহলে এরা কি করে, এটা থেকে কিন্তু প্রচুর তড়িৎ মানে শক্তি ক্ষয় কম হয়, শক্তি ক্ষয় কম। আর কি, এ কিন্তু অনেকটা শক্তি বাঁচায়, আর এটার হচ্ছে দীর্ঘায়ু, মানে অনেক দিন যাবত এ চলতে পারে, খারাপ হয় না সহজে। তাহলে এই হচ্ছে আমাদের বাল্ব আর এলইডি বাল্বের মধ্যে ডিফারেন্সটা। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার তোদের জানতে চাই যে এই যে আপনি বলছেন যে সার্কিট মানে ব্যাটারি আছে, ব্যাটারির সাথে তার যোগ করছি, সেখান থেকে বাল্ব যোগ করছি, তো এটাকে নিশ্চয়ই আমরা বিভিন্ন ডায়াগ্রামের সাহায্যে মানে এঁকে নিতে পারি। তো এবার আমরা শিখবো হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আর সার্কিট কি করে অঙ্কন করতে হয়। আশা করি বোঝা গেছে। সার্কিটটা প্রথমে কি সেটা তো আগে জানি। তো সার্কিট মানে হচ্ছে যেটার মধ্যে একটা ব্যাটারি থাকবে, কারণ ব্যাটারি ছাড়া কখনোই কারেন্টের ফ্লো পসিবল না, কারণ একদিকে প্লাস আর একদিকে মাইনাস, এই বিভব পার্থক্যটা না থাকলে ইলেকট্রন ফ্লো করবেই না, সো কারেন্টও ফ্লো করবে না। তার মানে ব্যাটারি থাকবে, ব্যাটারির প্লাস আর মাইনাসের থাকে আমরা তার বার করব, সেটার সাথে আমরা যে কোনো যন্ত্র হতে পারে, বাল্ব, পাখা, এলইডি, যা খুশি একটা আমি এখানে কানেক্ট করব। আমরা জানি যে নেগেটিভ থেকে ইলেকট্রনগুলো একদম এদিক থেকে এদিকে ফ্লো করবে, এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো করছে। আর কারেন্ট হচ্ছে তার ঠিক অপোজিট দিকে, দেখো এই যে কারেন্ট হচ্ছে এইভাবে দৌড়াচ্ছে, তাহলে কারেন্টের ফ্লোটা কি হবে, এই যে এটা হবে তড়িতের প্রবাহ। এবং আমি বললাম যে যাতে তারের কানেকশনটা একদিকে প্লাস আর একদিকে মাইনাসের সাথেই থাকে, দুটোই যদি তার প্লাস বা দুটোই যদি মাইনাসের সাথে কানেক্টেড হয় তাহলে সেটাকে কিন্তু আমরা সার্কিট, সেই সার্কিটটা কিন্তু কারেন্ট প্রবাহ করতে পারবে না, অর্থাৎ বাল্বও জ্বালাতে পারবে না, ঠিক আছে।
তাহলে কি বলবো, বাল্ব জানার একমাত্র শর্ত হচ্ছে তড়িৎ কোষকে এক প্রান্ত থেকে বের হয়ে অপর প্রান্তের মধ্যে কিন্তু কানেক্ট করতে হবে, মানে একদিক থেকে বেরিয়ে তারকে আরেক দিকের সাথে কিন্তু কানেক্ট করতে হবে। এটা হলেই কিন্তু আমাদের বদ্ধ বর্তনী বা সার্কিট তৈরি হবে। এবং মাথায় রাখবে, কোনো জায়গায় যদি তার ছেঁড়া থাকে বা কানেকশন ব্রেক থাকে, তাহলে কিন্তু, বা আমি যদি ধরি এই যেখানে এই ফিলামেন্টটা আছে, ফিলামেন্টটাও ব্রেক, মানে ফিলামেন্টটা কেটে গেছে, তাহলে কিন্তু কারেন্ট ফ্লো করতে পারবে না। কোনো জায়গায় যদি কোথাও তার ছেঁড়া অবস্থায় থাকে বা কানেকশন কোথাও মানে না থাকে করা, পুরোপুরি একটা পুরো সার্কিটের বর্তনী যদি কানেকশন কমপ্লিট না থাকে, তাহলে কিন্তু কারেন্ট ফ্লো করতে পারবে না। এবার সার্কিট ডায়াগ্রাম করার জন্য আমাদের সিম্পল ওয়েতে ডায়াগ্রাম শিখতে হবে, মানে আমাদের তার আগে জানতে হবে কিছু সাংকেতিক ডায়াগ্রাম। যেমন এখানে আমি তোমাদের বইতেও আছে, এখানেও দেওয়া রয়েছে। সাংকেতিক ডায়াগ্রাম মানে কি, এই যে ব্যাটারি বারবার ওরকম বাক্সর মতো না এঁকে বা বাল্বকে ওরকম টোটাল গোল পাড়া না এঁকে আমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি। এবং এই পুরো সার্কিটের সাথে কিন্তু সুইচের কানেকশনও থাকে, কারণ আমরা জানি যে সুইচের দ্বারা কি করতে পারি, আমরা অন করলে কারেন্ট মানে বাল্বটা জ্বলবে বা কারেন্ট প্রবাহিত হবে, অফ করে দিলে কারেন্ট বন্ধ হয়ে যাবে। তো এই সুইচের মাধ্যমে কিন্তু আমরা সার্কিটটাকে ব্রেক বা ওটাকে কানেক্ট করতে পারি। তাহলে সুইচের আমরা সহজ হিসাবে সুইচকে আমরা কিভাবে আঁকবো, তো তার জন্য আমাদের কিন্তু সার্কিট ডায়াগ্রাম জানতে হবে। তো প্রথমে এখানে দেখা রয়েছে যে প্রথমে এই যে সেল মানে একটাই মাত্র কোষ, সেটাকে আমরা ডায়াগ্রামে আঁকবো হচ্ছে ঠিক এইভাবে। আমি একেও দেখাচ্ছি যে আমরা সেলকে কিভাবে আঁকি। সেলকে আঁকা হয় বা তড়িৎ কোষকে আঁকা হয় এইরকম ভাবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই লম্বা ডান্ডিটাকে বলা হয় পজিটিভ, ছোট ডান্ডিটাকে বলা হয় নেগেটিভ। এটা হচ্ছে একটা সেল। আর যদি ব্যাটারি চিন্তা করি, ব্যাটারি মানে হচ্ছে অনেকগুলো সেল পরপর কানেক্টেড রয়েছে। তাহলে অনেকগুলো সেল যদি এরকম থাকে, তাহলে এটা একটা সেল, এটা একটা সেল, আরেকটা সেল এরকম পরপর কানেক্টেড, এটা আরেকটা সেল, এটা আরেকটা সেল, এরকম ভাবে দেখো তিনটে সেল পরপর কানেক্ট রয়েছে। বুঝতেই পারছিস, এটা হচ্ছে এই প্রথম সেলটার প্লাস, এটা মাইনাস, এটা আবার প্লাস, এটা মাইনাস, এটা আবার প্লাস, এটা মাইনাস, এরকম প্লাস মাইনাস করে পরপর কানেক্টেড থাকে। ঠিক আছে, এরপর ধর আমরা বাল্বকে আঁকছি। বাল্বকে আঁকার জন্য আমরা কিরকম ভাবে আঁকবো বলতে, এই যে এরকম হার্ট সাইন এঁকে দিবি, শুধু এই যে এটা হচ্ছে আমাদের বাল্ব, এই রকম করে আঁকতে হয়। ক্লিয়ার? এ ধর আমরা সুইচ আঁকছি। সুইচ কি করে আঁকবো? সুইচ দু রকমের হয়, একটা হচ্ছে অফ অবস্থা, একটা অন অবস্থা। তো যদি অফ অবস্থায় থাকে, আরেকটা হচ্ছে অন অবস্থা। তো যদি অফ অবস্থায় থাকে তখন কি হবে, সুইচকে প্রথমে আঁকতে হয় এরকম ভাবে, এই যে এটা হচ্ছে অফ, মানে এই যে এই জায়গাটার এইটা হচ্ছে কি এর মতো অবস্থা, মানে এটাকে তুই অন অফ করতে পারবি, মানে এটাকে যদি তুই কানেক্ট করে দিস, এই যে এটা তো খোলা আছে, এইটাকে এরকম করে কানেক্ট করে দিলে হয়ে যাবে অন। মানে যখন অন হবে তখন কি রকম হবে, এটাকে এরকম পরপর একে অপরের সাথে এরকম কানেক্ট হয়ে যাবে। এইরকম ভাবে আমরা কিন্তু সার্কিট ডায়াগ্রাম আঁকবো। আশা করি বোঝা গেছে। আর তারকে তো সিম্পল, তার একটা লম্বা তার আঁকা হয় হচ্ছে একদম লম্বা এরকম স্ট্রেট লাইনের মাধ্যমে। ঠিক আছে, যাতে সেই স্ট্রেট লাইনে কোনো রকমের ব্রেকেজ না থাকে। এটা হচ্ছে আমাদের মেন। দেখ এখানে সব লেখা আছে যে সুইচ অন অফ হিসাবে কি করে থাকবে, এই যে অফ, এই যে অন, এই যে এটা হচ্ছে পরপর ব্যাটারি, এটা হচ্ছে বাল্ব, এই যে তারকে স্ট্রেট লাইন দিয়ে আঁকলাম কি। ঠিক আছে, এবার এটাকে আমরা সার্কিট বর্তনীতে কি করে আঁকবো। ধর তোকে বলেছে একটা সার্কিট আঁকতে, যার মধ্যে একটা বাল্ব থাকবে, একটা সুইচ থাকবে, একটা থাকবে হচ্ছে ব্যাটারি, মানে ব্যাটারির মধ্যে দুটো কোষ থাকবে, ব্যাটারির মধ্যে থাকবে দুটি কোষ, দুটি কোষ মিলে ব্যাটারি তৈরি হবে। ঠিক আছে, এবার এটার আমি কি করে ডায়াগ্রাম আঁকবো, তো প্রথমেই আঁকবো হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। তো প্রথমেই হচ্ছে ব্যাটারি আঁকলাম, এই যে কিন্তু ব্যাটারির মধ্যে কটা আছে, দুটো সেল আছে, তো দুটো কোষ দিয়ে ব্যাটারি আঁকলাম। ঠিক আছে, এবার এটার সাথে আমি কি কানেক্ট করব, আমাকে বলেছে বাল্বকে কানেক্ট করতে হয় কিভাবে, বাল্ব আঁকতে হয় হচ্ছে এইরকম ভাবে, এই যে বাল্ব আঁকলাম, যার দুটো প্রান্ত আমি কানেক্ট করলাম। আমাকে আঁকতে হবে একটা সুইচ, এই যে এটার মধ্যে আমি প্রথমে সুইচটাকে অফ অবস্থায় আঁকছি, অন হিসাবেও রাখতে পারো, এখানে তো কিছু বলেনি। আমি আঁকলাম হচ্ছে এরকম ভাবে একটা সুইচ, এই দেখ এইভাবে হচ্ছে আমরা একটা পুরো সার্কিট বর্তনী কমপ্লিট করলাম। এখানে যাতে কোনো, এটা হচ্ছে সুইচ অফ, এটা হচ্ছে অফ অবস্থায় আছে, এটা হচ্ছে আমাদের দুটো সেল, এটা প্লাস আর এটা মাইনাস, এটা হচ্ছে বাল্ব। ঠিক আছে, আর এই হচ্ছে তারের মধ্যে দিয়ে এরকম ভাবে কারেন্টটা ফ্লো করবে প্লাস থেকে মাইনাসের দিকে। আমরা জানি যে কারেন্টটা কোন দিক থেকে সবসময় ফ্লো করে, প্লাস থেকে মাইনাসের দিকে। ক্লিয়ার? তাহলে এরকম ভাবে আমরা সার্কিট আঁকতে পারবো। যদি এরকম বলে যে দুটো বাল্ব, যদি এরকম কোশ্চেন দেয় যে এরকম একটা সার্কিট আঁকো যার মধ্যে দুটি বাল্ব শ্রেণী সমবায়ে শ্রেণীতে শ্রেণীতে
কানেক্টেড বা সংযুক্ত রয়েছে, শ্রেণীতে সংযুক্ত রয়েছে হচ্ছে 3টি তড়িৎ কোষ আর রয়েছে সুইচ অন অবস্থায়। এইটা আঁকতে বলেছে। কি করে আঁকবো? দুটো বাল্ব আর বলেছে 3টে তড়িৎ কোষ। এরকম 3টে তড়িৎ কোষ আঁকবো। এই যে 3টে তড়িৎ কোষ এঁকেছি, তার সাথে কানেক্ট রয়েছে দুটো বাল্ব পরপর শ্রেণীতে কানেক্ট করলাম। এটা হচ্ছে দুটো বাল্ব শ্রেণীতে কানেক্ট করা হলো। এবার রয়েছে একটা সুইচ, সেই সুইচ আবার কি অবস্থায় রয়েছে? অন অবস্থায়। এই যে অন অবস্থা করে দিলাম। বাস, এই হয়ে গেল আমাদের সার্কিট ডায়াগ্রাম। এটা কি? এটা হচ্ছে অন, সুইচ অন আছে, এটা 3টে সেল। এই যে একদম এইরকম ভাবে কারেন্টের প্রবাহটা প্রবাহিত হচ্ছে, অ্যারোর সাহায্যে বুঝিয়ে দেবে। এই হচ্ছে। এবার তোমরা নিজেরা বাকি সব সার্কিট আঁকতে পারবে, ডিফারেন্ট সার্কিট তোমরা এঁকে নিও, যেখানে ধর 3টে বাল্ব রয়েছে ইত্যাদি। ঠিক আছে? এবার আমরা এই যে সার্কিটে যদি কোনো সময় ব্রেকেজ থাকে, ধরো একটা সার্কিটের এই যে এইখানে তার একটা এরকম ছিঁড়ে গেছে, হতেই তো পারে, তাহলে কি কানেকশনটা কমপ্লিট হবে? মানে তাহলে কি কারেন্ট এখানে ফ্লো হবে? অ্যান্সার হবে না। এইরকম সার্কিট যেখানে কোথাও তার ছিঁড়ে গেছে, এই সার্কিটগুলোকে আমরা বলে থাকি মুক্ত বর্তনী। আর যেখানে সার্কিটে একদম পুরোপুরি তার রয়েছে, পুরোপুরি কানেক্টেড, সেটাকে আমরা বলবো বদ্ধ বর্তনী। যে এটা হচ্ছে বদ্ধ বর্তনী, পুরো কারেন্টটা ফ্লো করতে পারছে। আর এখানে হচ্ছে আমি যদি কোথাও তারকে ছিঁড়ে দিই, তাহলে হচ্ছে মুক্ত বর্তনী। তাহলে আমরা কি বলবো? মুক্ত বর্তনী কাকে বলা হয়? যে যে বর্তনীতে ধর এরকম ভাবে একটা বর্তনী রয়েছে, এই দেখ এখানটায় একটা বর্তনী রয়েছে, এটা একটা বাল্ব, ঠিক আছে, এখানটা একটা বাল্ব রয়েছে, এতটাই কালো দিয়ে লেখা আছে যে দেখাই যাচ্ছে না। এইখানে এই দেখ এই সুইচটা অফ রয়েছে, এটা কি? অফ কন্ডিশন। এইটাকে কিন্তু আমরা মুক্ত বর্তনী বলবো, কারণ সুইচটা কি আছে? অফ আছে, তাহলে কানেকশন কমপ্লিটেড নেই, ফলে সার্কিটে কারেন্ট ফ্লো করতে পারছে না। আর এখানে হচ্ছে সুইচটা অন আছে, এইটাকে আমরা বলবো হচ্ছে কারেন্ট ফ্লো করতে পারছে, মানে বদ্ধ বর্তনী। যে বা আমরা যদি এরকম ভাবি যে কোনো জায়গায় যদি তার ছিঁড়ে যায়, লাইক একটা ব্যাটারি আছে, ব্যাটারির সাথে এই জায়গাটায় তারটা এরকম ব্রেক হয়ে গেছে, এরকম ব্রেক হয়ে গেছে, ঠিক আছে, এই জায়গায় তার ব্রেক, মানে এখানটায় কি হয়ে গেছে? এটা হচ্ছে মুক্ত বর্তনী হয়ে গেছে, কারণ তার ব্রেকিং এর কারণে এখান থেকে কারেন্ট আর ফ্লো করতে পারছে না। তাহলে কোথাও যদি তার ছেঁড়া অবস্থায় থাকে, যেখানে কারেন্ট বা তড়িৎ প্রবাহের জন্য পুরোপুরি সম্পূর্ণ পথ পাচ্ছে না, সেটাকে আমরা বলবো মুক্ত বর্তনী। ঠিক আছে? তাহলে আমাদের এখানে তোদের বইতেই দেখবে একটা ছবি রয়েছে, এরকম কিছু ছবি দেওয়া রয়েছে তোদের বইতে। তোকে বলতে বলেছে যে কোনটায় আলো জ্বলবে, কোনটায় আলো জ্বলবে না, মানে কোনটা মুক্ত আছে, কোনটা বদ্ধ আছে। এবার খেয়াল কর এই প্রথম ছবিটায়, দেখ এখানটায় তার ছেঁড়া আছে, দেখতে পাচ্ছিস? আই হোপ এই যে এখানটায় আছে হচ্ছে, এই যে এই জায়গাটায় আছে হচ্ছে তার ছেঁড়া, তো অফকোর্স আলো জ্বলবে না, কারণ এটা কি? এটা হচ্ছে মুক্ত বর্তনী। বোঝা গেছে? তার ছেঁড়া আছে। আচ্ছা, এই বর্তনীটায় দেখ সব একটা প্লাসের সাথে একদম তার জুড়েছে, বাল্ব জুড়েছে, বাল্বের সাথে আবার মাইনাসটা জুড়েছে, তাহলে এটাতে আলো জ্বলবে, কারণ এটা বদ্ধ বর্তনী। এটা হচ্ছে বদ্ধ বর্তনী। এইটার ক্ষেত্রে দেখ, এইটার ক্ষেত্রে অদ্ভুত ভাবে দেখ, বাল্বের যে দুটো তার সেটা ব্যাটারির পজিটিভের সাথেই জুড়ে গেছে। আরে দুটো তারই পজিটিভের সাথে জুড়েছে, তাহলে কি আর আলো জ্বলবে? আর একটা দেখ এই নেগেটিভের সাথে তারটা এখানটায় ছেঁড়া আছে, তাহলে এখানে কিন্তু আলো জ্বলবে না। নেক্সট এখানে দেখ এইটাও তাই, এই জায়গাটায় তার ছেঁড়া আছে, এটাতেও আলো জ্বলবে না, কারণ এখানটায় মুক্ত অবস্থায় রয়েছে। এখানেও দেখ তার এই জায়গাটায় ছেঁড়া আছে, কারণ এই যে কানেকশনটা কমপ্লিট নেই, এখানেও আলো জ্বলবে না। আর এটায় দেখ এইখানটার তারটা এটার সাথে যুক্ত, আর নেগেটিভের তারটা এটার সাথে যুক্ত, এখানে কিন্তু আলো জ্বলবে। আশা করি বোঝা গেছে, এটা তোদের বইতে রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে এই ডায়াগ্রামটা। এখানে জানতে চেয়েছি যে কোথায় কোথায় আলো জ্বলবে। দেখ এটাতে একদম সুন্দর প্লাসের সাথে একদম গেছে, মাইনাসের সাথে জুড়েছে, অফকোর্স আলো জ্বলবে, হ্যাঁ আলো জ্বলবে। এটার ক্ষেত্রে কি বলেছে? দেখ প্লাস থেকে গেছে একদম মাইনাসে গিয়ে যুক্ত করেছে, এখানেও হ্যাঁ আলো জ্বলবে। এটার ক্ষেত্রে কি দেখি, এই জায়গাটায় দেখ তারটা ছেঁড়া রয়েছে, আলো জ্বলবে না, কারণ মুক্ত আছে। এখানেও দেখ তার ছেঁড়া রয়েছে, মানে আলো জ্বলবে না, হবে না। এইখানেও দেখ তার কানেকশন ব্রেক আছে, এখানেও আলো জ্বলবে না। এখানেও দেখ কানেকশন ব্রেক আছে, এখানেও আলো জ্বলবে না। কানেকশন ব্রেক থাকলেই কিন্তু কারেন্টের ফ্লোটা পাচ্ছে না। ওকে,
তাহলে এখানে দেখ আমি বেশ কিছু এখানে ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, এই ডায়াগ্রামগুলো দেখলে তারা আরো ভালো করে বুঝতে পারবি যে কোথায় কোথায় ব্রেক আছে আর কোথায় কোথায় জ্বলবে না আলো। তোদের দেখবি একটা হাতে কলমে বলে আছে, একটা এক্সপেরিমেন্ট রয়েছে যে কিভাবে আমরা বাড়িতে তৈরি করতে পারবো। তো তার জন্য আমাদের নিতে হবে একটা বাল্ব, একটা পিচ বোর্ড নিতে হবে, যার মধ্যে এরকম দুটো পেরেক নিতে হবে, তার সাথে একটা নিতে হবে সেফটি পিন আর একটা ব্যাটারি, একদম সিম্পল ব্যাটারি। তো ব্যাটারির প্লাসের সাথে আমরা একটা ওই পেরেকটাকে প্রথমে কার্ডবোর্ডের মধ্যে লাগাতে হবে, আর সেটার সাথে সেফটি পিনটাকে এইরকম ভাবে রাখতে হবে। একটা কানেকশন আমি এই এই পেরেকটার সাথে করব, আরেকটা কানেকশন বাল্বের দিয়ে আমরা এই পেরেকটার সাথে করব। এবার এই যে সেফটি পিনটা, এই সেফটি পিনটা প্রথমে এটার সাথে টাচ করে রাখবো না, ঠিক আছে? তাহলে এটা দেখ, যদি টাচ করিয়ে না রাখি, এই জায়গাটার সাথে যদি টাচ না করে, তাহলে এটা হচ্ছে মুক্ত বর্তনী, এটা তো খোলা অবস্থায় রয়েছে, টাচ হচ্ছে না, মানে ব্যাটারির পজিটিভের মধ্যে দিয়ে কারেন্ট গিয়ে যেতে পারছে না, পুরোপুরি কমপ্লিট বর্তনী হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের মুক্ত বর্তনী হচ্ছে। ও লেখাই আছে, আমি আর লিখছি না, এটা হচ্ছে মুক্ত বর্তনী। কিন্তু যখন আমি সেফটি পিনটাকে কানেক্ট করে দেবো এইটার সাথে 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 দেখবো দেখ একদম পুরোপুরি এটার সাথে আমি কানেক্ট করে দিয়েছি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কারেন্টটা প্লাস থেকে একদম এটার সাথে, সেফটি পিন তো আমরা জানি ধাতব পদার্থ, একদম সেফটি পিনের মধ্যে দিয়ে কারেন্ট গিয়ে বাল্বটাকে গ্লো করিয়ে একদম আবার ফিরে আসবে, মানে একটা পুরো বদ্ধ বর্তনীতে কিন্তু কারেন্টের ফ্লোটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের বদ্ধ বর্তনীর ডায়াগ্রাম। আশা করি বোঝা গেছে। এবারে আমরা আসবো, আমরা যদি ধর এখানে সেফটি পিনকে ইউজ না করে বা এখানে পেরেক না ইউজ করে বা এখানে যে তারটা ব্যবহার করছি সেই কপারের তারকে ব্যবহার না করে আমরা যদি প্লাস্টিকের তার ব্যবহার করতাম, তাহলে বা কাঠের কোনো পদার্থ ব্যবহার করতাম, তাহলে কি কারেন্টের ফ্লোটা হতো? অ্যান্সার হবে না। কারণ তড়িৎকে পরিবাহিত করতে গেলে আমাদের কিছু স্পেসিফিক ম্যাটেরিয়ালের প্রয়োজন, যাকে আমরা সুপরিবাহী পদার্থ বলবো। সেই সুপরিবাহী পদার্থ কারা? যে কোনো ধাতব পদার্থ না, দুনিয়ায় যা ধাতু রয়েছে, যেমন কপার, অ্যালুমিনিয়াম, রূপো। হ্যাঁ, রূপোর পরিবাহিতা সর্বাধিক, সবথেকে ভালো ফ্লো করে, কিন্তু অন্যান্য ধাতু, রূপোর পরে হচ্ছে তামা, তারপরে অ্যালুমিনিয়াম। তো স্বাভাবিকভাবে তারপরে ওগুলোর বিভিন্ন রকমের, ওই যে বললাম, রোধের ওপর ডিপেন্ড করে কে কতটা বাধা দিতে পারবে, তার উপর ডিপেন্ড করে কে কতটা ফ্লো করবে। যে যত বেশি বাধা দেবে সে তত বেশি কারেন্টকে ফ্লো করতে পারবে না। এবার যে প্রচুর বাধা দেবে, যেমন কুপরিবাহী পদার্থরা, যেমন কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার, এই ইনভার, এই টাইপের পদার্থরা, এদের মধ্যে বাধা প্রদানকারী ক্ষমতা, ইলেকট্রনটা যখন ফ্লো করতে চাইবে তাতে এত বেশি বাধা দেবে যে ইলেকট্রনটা ফ্লোই করতে পারবে না। তার মানে ওর মধ্যে কিন্তু কারেন্টের ফ্লো হয় না, তাকে আমরা কি বলবি? আমরা অন্তরক পদার্থ বা কুপরিবাহী পদার্থ বলবো। তাহলে আমরা কি বলি? তাকে কুপরিবাহী বা অন্তরক পদার্থ বলি, যার মধ্যে দিয়ে তড়িৎ যেতেই পারে না, কারণ এর বাধা প্রদানকারী ক্ষমতা এতটাই বেশি। এক্সাম্পল কি? কাঠ, প্লাস্টিক, কাগজ, রাবার এক্সেট্রা, কাঁচ এক্সেট্রা। সুপরিবাহী কারা? যার মধ্যে দিয়ে তড়িৎ খুব সহজেই যেতে পারে। যেমন কি? যেমন যে কোনো ধাতুর মধ্যে সবথেকে ভালো ধাতুকে, সবথেকে সুপরিবাহী পদার্থ হচ্ছে রূপো, হচ্ছে সর্বাধিক সুপরিবাহী, সর্বাধিক তড়িৎ পরিবাহী ধাতু, ঠিক আছে? এছাড়া যদি তরলের মধ্যে হয়, পারদ, পারদ হচ্ছে তরল ধাতু, যার মধ্যে দিয়ে আরামসে সুপরিবাহী, এটা কিন্তু সুপরিবাহীর এক্সাম্পল। এছাড়া যে কোনো অ্যাসিড, যে কোনো ক্ষার, আমি বলে দিচ্ছি তরলের মধ্যে আর কে কে পড়ে, এই যেমন জল পড়ে, যে কোনো অ্যাসিড পড়ে, অ্যাসিডের দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণের দ্রবণ, এরা সবাই তড়িৎ পরিবহন করতে পারে। আশা করি বোঝা গেছে কি কি বললাম। এগুলো সবই কার উদাহরণ? সুপরিবাহী পদার্থের কিন্তু উদাহরণ, ঠিক আছে? এগুলো সব সুপরিবাহী পদার্থের, রূপো, যে কোনো ধাতু, পারদ, জল, অ্যাসিড, ক্ষার, লবণের দ্রবণ, এরা সবাই সুপরিবাহী পদার্থ। আশা করি বোঝা গেছে, এরা কারেন্টকে ইজিলি ফ্লো করতে দেয়। দেখবি তোদের এখানে একটা বিভিন্ন রকমের একটা ছক রয়েছে, যেখানে বলবে যে কোনটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, কোনটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না। তো এ বলে দিচ্ছে দাঁড়াও, একদম বেশি নড়বড় করবে না, বেশি হুড়োহুড়ি না, সবার কা ফল মিঠা হতে হয়, একদম ধাক্কা বুক্কি নেই করনে কা। তো কি কার কার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে? দেখতে পাচ্ছিস লোহার পেরেকের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে, স্টিলের চামচ, এটা কি ধাতু। তাছাড়া হচ্ছে চাবি, চাবিটাও লোহা দিয়ে তৈরি, ধাতু বা স্টিলের দিয়ে তৈরি। কিন্তু কাদের কাদের মধ্যে দিয়ে করবে না? কাঠের স্কেল, প্লাস্টিক, চীনামাটি আর সুতির কাপড়, এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্টটা ফ্লো করতে পারবে না, কারণ এদের বাধা প্রদানকারী ক্ষমতা, এক্ষেত্রে বিদ্যুৎ আটকে দেয়, কারণ এদের বাধা প্রদানকারী ক্ষমতা অনেকটাই বেশি।
ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা চলে আসব যে এই যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে তার কিছু ফলাফল। ফলাফলের মধ্যে আমাদের বেশ কিছু ফলাফল রয়েছে। যেমন প্রথম রয়েছে হচ্ছে তড়িতের প্রভাবে চুম্বকীয় ফলাফল। আমরা এটা চুম্বক চ্যাপ্টারে তড়িৎ চুম্বক যখন পড়িয়েছি তখন বলেছি। চুম্বকের অলরেডি একটা ভিডিও চলে গেছে, দেখে নিতে পারিস ওখানে। যে কোনো একটা লোহার পেরেককে বা লোহার কোনো খণ্ডকে তুই যদি তার দিয়ে প্যাঁচাস এবং সেই তারের মধ্যে দিয়ে যদি তুই কারেন্ট ফ্লো করিস, তাহলে সেই লোহার পেরেকটা বা ওই লোহার দণ্ডটা সাময়িকভাবে চুম্বকে রূপান্তরিত হয়। এটাকে বলা হয় তড়িতের প্রবাহের ফলে চুম্বকীয় ফলাফল অর্থাৎ চুম্বকীয় ক্রিয়া। এটা একটা তড়িতের প্রভাবে হয়। এছাড়া তড়িতের প্রভাবে কি হয়? তড়িতের প্রভাবে এইমাত্র দেখলাম যে গরম হয়ে যাচ্ছে। তারের ওই যে ফিলামেন্টের তারটা প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে। এছাড়া দেখবি তোরে যে ইস্ত্রি করিস না? তাছাড়া হিটারের মধ্যে দিয়ে কি হয়? কারেন্টকে পাস করাস। যার ফলে হিটারটা খুব গরম হয়ে যায়। যার ফলে রুম হিটার ফলে রুম গরম হয়ে যায়। ইস্ত্রির ফলে ইস্ত্রি দ্বারা আমরা গরম পাই, ফলে আমরা জামাকাপড় আয়রন করতে পারি। তো তার মানে এখান থেকে কি হচ্ছে? এখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে। তড়িৎ প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, তাপ বন্ধ হয়ে যাবে। তাহলে তড়িতের প্রবাহের ফলে কি হচ্ছে? একটা চুম্বকীয় ফলাফল হচ্ছে, একটা তাপীয় ফলাফল হচ্ছে। আর কি? তড়িতের প্রবাহের ফলে আমরা দেখতে পাচ্ছি বাল্ব জ্বলে উঠছে, মানে আলো প্রদান করছে। তাহলে আলোকীয় ফলাফল মানে আমরা আলো পেতে পারি। এছাড়া তড়িতের প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়াও হয়। অনেক সময় দেখা যায় যেমন জলের মধ্যে তড়িৎ পাঠালে সেই জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়ে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস সেপারেট হয়ে যায়। তার মানে তড়িৎ প্রবাহের ফলে কিন্তু রাসায়নিক বিক্রিয়াও ঘটতে পারে। তাহলে কি দেখলাম? ১ নম্বর দেখলাম তাপীয় প্রভাব। অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে বিভিন্ন রকমের তার, যেরকম নাইক্রোম তার, ফিলামেন্টের তার, অর্থাৎ তোর টাংস্টেন তার, এগুলো প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়। যেই গরমটাকে কাজে লাগিয়ে আমরা হিটার, তারপরে ইস্ত্রি, তারপরে ফিলামেন্ট বা ফিউজ, বাড়িতে যে বিভিন্ন সার্কিটে যে ফিউজ ইউজ হয়, যে ফিউজটা যদি অনেক সময় দেখবে বলে যায় কেটে গেছে ফিউজ, কারণ কি? অতিরিক্ত পরিমাণে কারেন্ট এসে গেছে, যার ফলে ফিউজের তারটা গলে গিয়ে প্রচন্ড পুড়ে গেছে, ফলে ফিউজটা নষ্ট হয়ে গেছে। ফিউজের মধ্যে ইউজ হয়। তাহলে এগুলো হচ্ছে তড়িতের তাপীয় ফলাফল। নেক্সট কি? আমি বললাম আলোক প্রভাব, কারণ বাল্ব জ্বলে উঠছে, আলো প্রদান করছে। তারপরে কি বললাম? চুম্বকীয় প্রভাব, যেটা আমরা তড়িৎ চুম্বকে ব্যবহার করে থাকি। অর্থাৎ একটা তড়িতের প্রভাবের ফলে দেখা যায় যে কোনো একটা চুম্বক পদার্থ, লোহা, নিকেল, কোবাল্টকে চুম্বকে রূপান্তরিত করা হচ্ছে সাময়িকভাবে। যতক্ষণ কারেন্ট যাচ্ছে ওর মধ্যে ততক্ষণ চুম্বকের ইয়েটা থাকছে। এছাড়া কি বললাম? রাসায়নিক প্রভাব। আমরা দেখতে পাচ্ছি অনেক সময় দেখা যায় জলের মধ্যে তড়িৎ প্রবাহ করলে, এটা মনে রাখবি, এটা তো নেই তোদের এখন, এটা হচ্ছে জলে তড়িৎ প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহিত হলে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে দেখতে পাচ্ছি সেখানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তাহলে এটাকে বলা হয় রাসায়নিক প্রভাব। এছাড়া যান্ত্রিক প্রভাবও দেখা যায়, যে ফ্যান, এগুলো যে চলে, ফ্যান, মোটর তড়িতের প্রভাবে চলে। তাহলে তড়িৎ প্রবাহের ফলে বিভিন্ন যন্ত্র চলে না? যেমন ফ্যান, মোটর ইত্যাদি যন্ত্র চলতে পারে। তাহলে এটাকে বলা হয় কি? যান্ত্রিক প্রভাব। আমাদের সিলেবাসে এখন আমাকে পড়তে হবে হচ্ছে, তো প্রথম এক্সপেরিমেন্ট, প্রথম হচ্ছে প্রভাব, সেটা হচ্ছে তড়িতের প্রবাহের ফলে চুম্বকীয় প্রভাব। এটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটে দেখেছি, যে একটা পেরেক বা যে কোনো তারের মধ্যে দিয়ে যখন কারেন্টের ফ্লো হয়, মানে যে কোনো সুপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, সেই পদার্থের চারপাশে, যেমন একটা তার, এখানে একটা এক্সপেরিমেন্ট দেওয়া হয়েছে, এটা প্রথম বিজ্ঞানী ওরস্টেড করেছিলেন। একটা ব্যাটারি নিয়েছিলেন উনি, ব্যাটারির সাথে একটা এরকম তার কানেক্ট করেছেন। এই তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, ব্যাটারির দ্বারা যখন কারেন্ট যাচ্ছে, উনি দেখেছিলেন এই কারেন্টের তারের পাশে একটা ছোট্ট চুম্বক শলাকাকে রেখেছিলেন। এরকম একটা চুম্বক শলাকাকে রেখেছিলেন, এই যে চুম্বক শলাকা বা কম্পাসের মধ্যে যেটা থাকে জানিস, এবং দেখেছিলেন যে চুম্বক শলাকাটা এই তারটার মধ্যে যখনই কারেন্টের ফ্লো হচ্ছে, সাথে সাথে চুম্বক শলাকাটা এরকম বিক্ষেপিত হচ্ছে, মানে এরকম ডিফ্লেক্ট হচ্ছে, এরকম নড়তে থাকছে। মানে নরমালি চুম্বক শলাকা তো নর্থ সাউথ ডিরেকশন করে থাকে, উত্তর দক্ষিণ মেরু করে থাকে মুখ করে, কিন্তু যখনই তার মধ্যে কারেন্ট ফ্লো করছে, সাথে সাথে এই চুম্বক শলাকাটা তারের কাছে আসলেই ও সাথে সাথে এরকম আর উত্তর দক্ষিণ মুখ করে থাকছে, এরকম এরকম নড়তে থাকছে। তখন ওরস্টেড মনে করলেন যে তাই তো,
চুম্বককে নড়ানো কখনোই পসিবল না, কারণ চুম্বক একমাত্র নড়ে উঠবে যখন আশেপাশে কোনো চুম্বক থাকবে, না হলে চুম্বকের মধ্যে তো আকর্ষণ বিকর্ষণ কাজ করবে না। তাহলে এখানে নিশ্চয়ই এই চুম্বক শলাকাটা নড়ছে, মানে নিশ্চয়ই তার এই যে তারের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করাচ্ছি, তাহলে তারের চারপাশে মানে এই তড়িৎবাহী তারটার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তার মানে এখান থেকে প্রমাণিত হলো যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ঠিক আছে। এবং আমরা দেখতে পেলাম যখনই আমি কারেন্টটা বন্ধ করে দেবো, সাথে সাথে চুম্বক শলাকাটার নড়ে যাওয়ার মানে নড়ছিল যেটা, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এটা থেকে আমরা কিন্তু তড়িৎ চুম্বক প্রস্তুত করতে পারি। দেখ এখানে ছবিটা দিয়েছি যে এরকম একটা ব্যাটারি, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই এর পাশে তুই চুম্বকটাকে, এটার উপরে দেখাচ্ছে, এটার উপরে তুই চুম্বকটাকে রেখেছিস, মানে চুম্বক শলাকা বা কম্পাসকে রেখেছিস, এবং কম্পাসটা দেখতে পাচ্ছিস নর্থ সাউথ ডিরেকশন না দেখে এরকম বেঁকে গেছে। তার মানে এখান থেকে প্রমাণিত হয়, দেখ এখানে লেখা আছে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হলো, সাথে সাথে চুম্বক বলের সৃষ্টি হয়, এটা ওরস্টেড প্রথম আবিষ্কার করেছেন, এবং চুম্বক শলাকাটা বিক্ষেপিত হতে শুরু করে। এইটাকেই আমরা বলি চুম্বক মানে তড়িৎ প্রবাহের ফলে চুম্বকীয় প্রভাব, ঠিক আছে। এবার এটার হেল্প নিয়ে আমরা তৈরি করি হচ্ছে তড়িৎ চুম্বক। কিভাবে তৈরি করতে হবে? একটা পেরেক নিতে হবে বা যে কোনো একটা লোহার খণ্ড নিতে হবে, তার চারপাশে এরকম তারকে, কপারের তারকে এরকম কয়েলিং করতে হবে, এটাকে বলা হয় সলিনয়েডাল স্ট্রাকচার। এই যেরকম প্যাঁচাতে হবে এবং সেই তারটাকে কানেক্ট করতে হবে একটা ব্যাটারির সাথে। দেখা যাবে যতক্ষণ কানেকশন রয়েছে, অর্থাৎ যতক্ষণ আমি সুইচটা অন রেখেছি, ততক্ষণ এই যে লোহার দণ্ডটা সেম অ্যাজ আ ম্যাগনেটের মতো কাজ করবে। এই লোহার পেরেকটা দেখা যায় যে পার্শ্ববর্তী অন্যান্য লোহার খণ্ডকে, এই যেরকম আলপিনগুলোকেও আকর্ষণ করে নিচ্ছে। তার মানে এবার যখন আমি সুইচ অফ করে দেবো, সাথে সাথে দেখবো আলপিনগুলো ঝরে পড়ে যাচ্ছে, মানে ওর মধ্যে আর চুম্বক ধর্ম নেই। কিন্তু যতক্ষণ আমি অন রাখবো ততক্ষণ ওর মধ্যে চুম্বক ধর্ম আছে। তাহলে এটাকে বলা হয় তড়িৎ চুম্বক, যেগুলোকে আমরা কোথায় ব্যবহার করি? আমরা আগের দিনের চ্যাপ্টারেই মানে চুম্বক চ্যাপ্টারেই পড়েছি। কোনো যদি অসুবিধা থাকে চুম্বক চ্যাপ্টার থেকে ওখানে দেখে নিতে পারো। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি করতে হবে? একটা বড় লোহার খণ্ড নাও, তারপরে তার মধ্যে তার জড়াও, সেটাকে ব্যাটারির সাথে যুক্ত করো এবং তার মধ্যে দিয়ে কানেকশন দাও, তাহলে তাহলে দেখতে পাবো ওর মধ্যে দিয়ে চুম্বকের মতো পুরো সাময়িকভাবে চুম্বকের মতো কাজ করছে। এবার তোকে জিজ্ঞাসা করে আমি চুম্বকের ক্ষমতা কি করে বৃদ্ধি করতে পারি, মানে আমি আরো বেশি ক্ষমতাশালী চুম্বককে তৈরি করব। তো আমাকে প্রথম স্টেপ কি করতে হবে? আমাকে ব্যাটারিটাকে আরো জোরালো ব্যাটারি নিতে হবে। মানে তুমি যদি একটা ব্যাটারির বদলে এরকম ৩-৪টে ব্যাটারি ইউজ করো, তাহলে চুম্বকের পরিমাণটা, অর্থাৎ ব্যাটারি যদি নাম্বার বাড়ানো হয়, কারেন্ট বেশি যাবে, কারেন্ট বেশি গেলেই সেখানে চুম্বকের প্রভাবটাও বৃদ্ধি পাবে। মানে এই চুম্বকটা যেটা সাময়িকভাবে তৈরি হয়েছিল, তার আকর্ষণের ক্ষমতাও বৃদ্ধি পাবে। তাহলে যত যদি আমি ব্যাটারির সংখ্যা বাড়াই, তত ওর মধ্যে চুম্বক ধর্ম বৃদ্ধি পাবে। সেকেন্ড কি, যদি পাক সংখ্যা বাড়ানো হয়, অল্প পরিমাণ পাকের ফলে যে পরিমাণ চুম্বক পাচ্ছি আমি বা যে পরিমাণ চুম্বকত্ব পাচ্ছি, আমি যদি পাক সংখ্যাকে অনেক বাড়িয়ে দিই, তাহলে কিন্তু চুম্বকের প্রবণতা বা চুম্বকের ধর্মটা ওর মধ্যে শক্তিশালী চুম্বকে পরিণত হবে। তার মানে পাক সংখ্যা বৃদ্ধি করলে আর কি প্রবাহ বা ব্যাটারির সংখ্যা বৃদ্ধি করলে, এটাকে আমি কি বলতে পারি? ব্যাটারির সংখ্যা বৃদ্ধি হলে, ব্যাটারির সংখ্যা যদি বৃদ্ধি পায়। এছাড়া যদি আমরা অশ্বক্ষুরাকৃতি চুম্বককে ব্যবহার করি, নরমাল দণ্ড মানে এরকমের বদলে আমি একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক যদি ব্যবহার করি, তাহলেও কিন্তু শক্তি বৃদ্ধি করা সম্ভব, ঠিক আছে। তা দেখ এখানে লেখা আছে যে পাক সংখ্যা বৃদ্ধি করলে আর ব্যাটারির সংখ্যা বা সেলের সংখ্যা বৃদ্ধি করলে শক্তি বৃদ্ধি সম্ভব। তড়িৎ চুম্বককে আমরা কোথায় কোথায় ব্যবহার করি তোরা নিজেরা কমেন্টসে জানা, কারণ অলরেডি আমরা আগের চ্যাপ্টারে পড়ে ফেলেছি। আমরা কোনো ডাক্তারি ক্ষেত্রে চোখের মধ্যে কোনো লোহার গুঁড়ো পড়ে গেলে সেটাকে বার করার ক্ষেত্রে, এছাড়া হচ্ছে ক্রেন মানে অনেক ভারী ভারী কোনো কিছুকে তুলতে সাহায্য করে। তাছাড়া আমাদের যে কলিং বেল সেখানে ব্যবহার করা হয়, তার মানে বৈদ্যুতিক বেলের মধ্যে ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন টেলিফোনের মধ্যে, লাউড স্পিকারের মধ্যে আমরা কিন্তু তড়িৎ চুম্বককে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকের সমস্ত আইডিয়া। এরপর আমরা সেকেন্ড পাওয়ারে চলে আসবো, সেকেন্ড প্রভাবে চলে আসবো, সেটা হচ্ছে তড়িতের প্রভাবে আলোর যে উৎপাদন বা আলোক শক্তিতে রূপান্তরিত হওয়া। এটা অলরেডি পড়িয়ে দিয়েছি যে যেমন বাল্বের মধ্যে আমরা জানি যে ফিলামেন্টের মধ্যে টাংস্টেন ধাতু থাকে, যার মধ্যে প্রচুর পরিমাণে রোধ বেশি থাকে, কারণ ফিলামেন্টের রোধ বেশি হওয়ায় তার সেই রোধের কারণে ইলেকট্রনকে প্রবাহতে বাধাপ্রাপ্ত করছে, যেটা তড়িৎ শক্তিতে মানে তড়িৎ শক্তিটাকে তাপ শক্তিতে রূপান্তরিত করছে, এবং যেই তাপ শক্তির প্রভাবে আমরা সেখান থেকে আবার আলোক শক্তি পাচ্ছি, ফলে ঘর আলোকিত হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাল্বের কনসেপ্ট। মনে রাখবে টাংস্টেন যে ধাতুটা, সেই ধাতুটার রোধ অনেক বেশি থাকে, মনে রাখবে। এই টাংস্টেন ধাতুর কি, এটার বৈশিষ্ট্য হচ্ছে রোধ বেশি। রোধ বেশি মানে ইলেকট্রনের প্রবাহকে বাধা প্রদান করার ক্ষমতা বেশি আছে।
এবং এটার কিন্তু বৈদ্যুতিক তার জন্য খরচও অনেক বেশি। আর এলইডির কনসেপ্ট তো বললাম, এটা অর্ধপরিবাহী দিয়ে তৈরি হয়, এর মধ্যে কোনো রকমের ফিলামেন্ট থাকে না, এর অনেক বেশি দীর্ঘায়ু, এটা কিন্তু 20 বছরেরও নষ্ট হয় না, আর এ কিন্তু অনেক কম তড়িৎ শক্তি ব্যয় করে, ফলে বিল কম তোলে। এলইডির ফুল ফর্মটা খুব ভালো করে মনে রাখবে, লাইট এমিটিং ডায়োড। ওকে, আচ্ছা, এরপর আমাদের তৃতীয় ফলাফল যেটাকে আমরা বলি তাপীয় ফলাফল, অর্থাৎ যে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, যেটা আমরা দেখলাম হিটারে বা তোর ইস্ত্রি বা আয়রন মেশিনে যেটা ইউজ হয়, তাছাড়া আমরা এইমাত্র দেখলাম বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের মধ্যে তাপ উৎপন্ন হচ্ছে, যেই তাপটাকে কাজে লাগানো হচ্ছে কোথায়, হিটার বা ফিউজ, বৈদ্যুতিক ফিউজের মধ্যে। ঠিক আছে, কি করে কাজে লাগানো হয় তার জন্য একটা এক্সপেরিমেন্ট রয়েছে। কি করবো, একটা কার্ডবোর্ড নেব, দুটো এরকম পেরেক নেব, তার মধ্যে আমরা একটা নাইক্রোমের তার নেব। এই নাইক্রোমের তার মনে রাখবে আয়রন, নিকেল আর ক্রোমিয়াম দিয়ে তৈরি, এটা হচ্ছে একটা সংকর ধাতু। এই নাইক্রোমটাকে, নাইক্রোম একটা মনে রাখবে, নাইক্রোমটা হচ্ছে একটা সংকর ধাতু। কোন কোন দ্বারা তৈরি, এটা হচ্ছে আয়রন, নিকেল আর ক্রোমিয়াম, এই তিনটে ধাতুর মিশ্রণে তৈরি হয় নাইক্রোম তার। এই নাইক্রোম তারের রোধ অনেক বেশি থাকে, প্রচুর পরিমাণে রোধযুক্ত, রোধ উচ্চ, উচ্চ রোধ এবং গলনাঙ্ক উচ্চ, গলনাঙ্ক অনেক বেশি থাকে। তার কি কারণ, কারণ যাতে আমাদের আয়রন বা ইস্ত্রির মেশিনে তো নাইক্রোম তার থাকে, ইস্ত্রির মধ্যে যে তারটা পেঁচানো থাকে ওটা নাইক্রোম তার, হিটারের মধ্যেও নাইক্রোম তার থাকে। তো এই নাইক্রোম তারের কাজ হচ্ছে প্রচুর পরিমাণে তাপ উৎপাদন করা, আর এত বেশি তাপ উৎপন্ন করে, নর্মাল যদি অন্য কোনো তার হতো সেটা গলে যেত, যাতে না গলে তাই নাইক্রোম তারের গলনাঙ্কের মানটা অনেক বেশি রাখা হয়, যাতে সহজে গলে না, অনেক তাপ উৎপাদন করতে পারে, একদম গলবে না। তাই জন্য নাইক্রোম তারকে ব্যবহার করা হয়, যার উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক, ফলে উচ্চ তাপ সৃষ্টি হয়। এর এর দ্বারা কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রনকে বাধা দেয় বা কারেন্টকে বাধা দেয়, এবং তারটা প্রচন্ড গরম হয়ে যায়। এই গরমটাকে কাজে লাগিয়ে আমরা হিটার বা ইস্ত্রি মেশিনে ব্যবহার করে থাকি। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে যেমন দেখলাম এই যে ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে কি হয়, নাইক্রোম তার ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো কাপড় ইস্ত্রি করতে সাহায্য করে। এছাড়া হচ্ছে আরেকটা বৈদ্যুতিক ফলাফল হচ্ছে তাপীয় প্রভাবের আরেকটা এক্সাম্পল হচ্ছে বৈদ্যুতিক ফিউজ। ফিউজের কাজ কি জানো, আমাদের প্রত্যেকটা যন্ত্র, দামি দামি যন্ত্রপাতি বা যে কোনো কিছুর মধ্যে, যে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লিয়েন্সের মধ্যে ফিউজ থাকে। ফিউজ হচ্ছে এমন একটা যন্ত্র বা এমন একটা তার দিয়ে তৈরি, যে তারটা লেড আর টিনের সংকর ধাতু। মনে রাখবে, ফিউজ তার তৈরি হয়, আমি পেছনে পেজে লিখছি, ফিউজ তার, ফিউজ তার তৈরি হয় লেড, পিবি এবং টিন, এসএন, এগুলো যে সংকেত, এর সংকর ধাতু দ্বারা, সংকর মানে এই দুটো ধাতুর মিশ্রণে তৈরি হয়। এটার বৈশিষ্ট্য কি, এরও কিন্তু উচ্চ রোধ সম্পন্ন, অনেক বেশি বাধা প্রদান করে এবং নিম্ন গলনাঙ্ক, এইটা কিন্তু মনে রাখতে হবে, গলনাঙ্ক কিন্তু নিম্ন থাকে, নিম্ন গলনাঙ্ক, যাতে তারটা খুব সহজে গলে যায়। এইটার কাজ কি, উচ্চ রোধ মানে তড়িৎকে প্রচুর বাধা প্রদান করে, তড়িৎকে বাধা প্রাপ্ত করে, আর নিম্ন গলনাঙ্ক মানে সহজেই গলে যায়, তারটা সহজে গলে যাবে। এবার কেন, তাতে সুবিধাটা কি, মনে করো ধরো আমাদের বাড়িতে একটা এসি লাগানো রয়েছে, এবার প্রত্যেকটা যন্ত্রের একটা সার্টেন লিমিট রয়েছে, এত লিমিটের কারেন্টকেই ও সহ্য করতে পারে, এর থেকে বেশি লিমিটের কারেন্ট গেলে ওই যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। এবার অনেক সময় হয় যে কোনো জায়গায় ধর শর্ট সার্কিট হয়ে গেছে বা কোনো ওভারলোড হয়েছে বা বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমের কারণের কারণে হতে পারে যে ওইখানে প্রচুর পরিমাণে কারেন্ট চলে এসছে, মানে আমাদের পাওয়ার প্ল্যান্ট বা যে কোনো তার থেকে হট করে প্রচুর পরিমাণে কারেন্ট চলে এসেছে, এবার কি হবে, তাহলে তো এসিটা নষ্ট হয়ে যাবে। এসির কম দাম নাকি, 40-50 হাজার টাকা দাম একটা এসির, তো স্বাভাবিকভাবে কি হবে, এসি নষ্ট হয়ে যাবে। তো তার জন্য এসির গায়ের আগে একটা ফিউজ ব্যবহার করা হয়, যেটা কিন্তু শুধু এসি, বিভিন্ন যন্ত্রের গায়ের আগেও, আমাদের বাড়ির যে মেন সুইচ, সেই মেন সুইচের আগেও কিন্তু একটা আমাদের ফিউজ ব্যবহার করা হয়, যেটাকে আমরা মেন ফিউজ বলে থাকি। অনেক সময় দেখা যায় যে মেন ফিউজ যখন নষ্ট হয়ে যায় তখন পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। ঠিক আছে, তাই জন্য এখনকার দিনে ফিউজ ইউজ না করে এমসিবি, যেটাকে মিনিয়েচার সার্কিট ব্রেকার বলা হয়, সেটা ইউজ করা হয়। যাই হোক, সেটাকে আমরা পরবর্তীকালে পড়বো। তো এই ফিউজের কাজ হচ্ছে যাতে অনেক বেশি কারেন্ট যদি কখনো প্রবাহিত হয়, তখন ওই ফিউজের একটা তার রয়েছে, দেখ এটা দেখতে এরকম,
এই যে এটা এরকম একটা তার রয়েছে, এটাকে বলা হয় কার্টিলেজ ফিউজ। তো এই তারটা গলে যায়, অনেক বেশি কারেন্ট যখন যাবে তখন এই প্রচুর তাপ উৎপন্ন হবে, সেই তাপের প্রভাবে তারটা মাঝখান দিয়ে গলে যাবে। এবার মাঝখান দিয়ে গলে গেলে সার্কিট ব্রেক হয়ে যাবে, আর কারেন্টটা পৌঁছাতে পারবে না ওই যন্ত্র পর্যন্ত, ফলে যন্ত্রটাকে ভালো রাখবে। তাহলে ফিউজটা নিজে বলিদান দিয়ে, মানে নিজে নষ্ট হয়ে গিয়ে যন্ত্রটাকে ভালো রাখছে। তাহলে এটা কি বললাম, তাহলে কি হচ্ছে, যদি বাই চান্স যদি কখনো বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কখনো বর্তনীতে বেশি তড়িৎ প্রবাহিত বেশি হয়, তখন প্রচুর তাপ উৎপন্ন হয়, প্রচুর তাপ উৎপন্ন হয়, যার ফলে ফিউজ তারটা, যার ফলে ফিউজ তারটি যেহেতু নিম্ন গলনাঙ্ক না, খুব সহজেই গলে যাবে, ফিউজ তারটি গলে যায়, গলে গিয়ে বর্তনীটিকে বিচ্ছিন্ন করে দেয় বা মুক্ত বর্তনীতে পরিণত করে, বিচ্ছিন্ন করে বা মুক্ত বর্তনীতে পরিণত করে, ঠিক আছে? যার ফলে বাড়ির ভেতরের যন্ত্রপাতি ভালো থাকে, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের ফিউজের কাজ। আশা করি ক্লিয়ার। তাহলে এগুলো হচ্ছে সবকটাই বিভিন্ন রকমের, দেখ আমি এখানটা লিখেও দিয়েছি, ফিউজ তারের কাজ কি, হঠাৎ যদি বেশি পরিমাণ কারেন্ট যায় তখন ফিউজ তারটা প্রচন্ড উত্তপ্ত হয়ে গিয়ে গলে যায়। এবার প্রচন্ড কি হয়ে গেছে, গলে গেছে, দেখতে পাচ্ছি এই জায়গাটায় তারটা ছিঁড়ে গেছে। এবার যেই না উত্তপ্ত হয়ে গলে যায় তখন বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এবার কি হবে, দামি দামি ইলেকট্রনিক যে যন্ত্রপাতিগুলো সেগুলো কিন্তু রক্ষা পায়, ফ্রিজ, টিভি, এসি, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু কারেন্টটা আর পৌঁছাতে পারে না। দেখতে পাচ্ছি এই যে মাঝখান দিয়ে ও ব্রেক করে গেছে, ফলে এই সার্কিটটা হয়ে গেছে মুক্ত বর্তনীতে রূপান্তরিত, ঠিক আছে? এবার আমাদের প্রত্যেকটা প্রভাব হয়ে গেল। এবার তোদের লাস্টে দেখবি রয়েছে সোলার বা সৌর শক্তি সম্পর্কে। আমরা সোলার ক্যালকুলেটর ব্যবহার করেছি, নিশ্চয়ই জানিস, সোলার ক্যালকুলেটর, তারপরে সোলার কুকার, সোলার হিটার এক্সেট্রা ব্যবহার করেছি। তো ওই সোলার বিভিন্ন রকমের যন্ত্রপাতিতে কি ব্যবহার হয়, ওখানে কি আর ব্যাটারি ইউজ হয় না, ওখানে এক ধরনের যন্ত্র ইউজ হয়, সেটাকে আমরা বলবো সৌর কোষ বা সোলার প্যানেল। দেখতে পাচ্ছিস এইটা হচ্ছে আমাদের সেই সোলার প্যানেল, যেটা বিভিন্ন অর্ধপরিবাহী দিয়ে তৈরি করা হয়। এটা তৈরি হয় হচ্ছে সিলিকন অর্ধপরিবাহী সাহায্যে, সিলিকন অর্ধপরিবাহীর দ্বারা সৃষ্টি হয়, মানে তৈরি করা হয়, অর্ধপরিবাহী দ্বারা তৈরি হয়, ঠিক আছে? এই সৌর কোষের মধ্যে সৌর শক্তি যখন এসে পড়ে, মানে সোলার এনার্জি, যার মধ্যে তাপ এবং আলোক শক্তি থাকে, সেই তাপ এবং আলোক শক্তিকে রূপান্তরিত করে তড়িৎ শক্তিতে। তাহলে এই সোলার প্যানেলের কাজ কি আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে সোলার প্যানেল, সোলার প্যানেল, ঠিক আছে? দেখবে বড় বড় রাস্তাঘাটের যে স্ট্রিট লাইট গুলো রয়েছে, সেই স্ট্রিট লাইট গুলোতে কলকাতার সাইডে দেখবে সোলার প্যানেল ব্যবহার করা রয়েছে, ঠিক আছে? এছাড়া আমাদের বাড়িতেও দেখবে অনেক রকমের ক্যালকুলেটর থাকে, সেই ক্যালকুলেটরের সামনে এরকম একটা চিপ লাগানো আছে, সেই সামনেটা ওটাকে তুই রোদের মধ্যে রেখে দে, দেখবি ক্যালকুলেটর চলতে শুরু করবে। এবার অনেকক্ষণ ধরে ব্যবহার হয়ে গেল, ওটা আবার বন্ধ হয়েছে, ওটাকে আবার রোদে গরম করতে দিতে হয়, ঠিক আছে? মানে ওই সৌর শক্তিকে কি হয়, সোলার প্যানেলে কি হয়, সৌর শক্তি রূপান্তরিত হয় হচ্ছে তড়িৎ শক্তিতে, তড়িৎ শক্তিতে। তাহলে সোলার প্যানেলে বা সৌর কোষের মধ্যে কোন শক্তিতে, সৌর শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, এবং এটাকে কাজে লাগিয়ে আমরা সোলার ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, সোলার বিভিন্ন স্ট্রিট লাইটে আলো জ্বালাতে কাজে লাগাতে পারি, এছাড়া বিদ্যুৎ উৎপাদন করতে পারি বিভিন্ন রকমের গ্রামীণ এলাকায় বা বিভিন্ন জায়গায়। সোলার প্যানেলের দ্বারা কিন্তু আমরা সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারি, বা তড়িৎ শক্তিতে বাল্ব, লাইট ইত্যাদি সব জ্বালাতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে মানে ধর মেঘলা আকাশ বা বহু জায়গায় কিন্তু এই সোলার প্যানেলের ব্যবহার খুবই সীমিত, কারণ এটা অনেকটা বেশি দাম, মানে অনেকটা বেশি কস্ট রয়েছে। তাছাড়া ধর মেঘলা আকাশ, এটা অনেক কম পরিমাণে তড়িৎ উৎপাদন করতে পারে, এমন নয় যে প্রচুর উৎপাদন করতে পারবে। এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু অ্যাডভান্টেজ কি, এটা কিন্তু কোনো ব্যাটারির দরকারই হয় না, এটাতে কোনো ব্যাটারির দরকার নেই, এটাতে কোনো ব্যাটারি ছাড়াই উৎপন্ন হয়,
ব্যাটারির বা তড়িৎ কোষের দরকার নেই, ব্যাটারির দরকার নেই, জাস্ট কি করব আমরা সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করব এই প্যানেলটার সাহায্যে। কিন্তু এটাতে ডিসঅ্যাডভান্টেজ অনেকটাই বেশি, অনেক কস্ট রয়েছে, ঠিক আছে? তাই জন্য খুব একটা সমস্ত বাড়ি ঘরে কি আর ব্যবহার করা হয়, ঠিক আছে? আর খুব কম মাত্রায় তড়িৎ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে? যাই হোক, তো এখানে কি হচ্ছে, সোলার প্যানেলে সরাসরি সূর্যের আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, এর মধ্যে কোনো সেল বা ব্যাটারির প্রয়োজনই বা ঝামেলাই নেই। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের ব্যাটারি ছাড়াই তড়িৎ শক্তিকে পাই আমরা সৌরশক্তি থেকে, যেটাকে আমরা ব্যবহার করি সোলার কুকারে, সোলার স্ট্রিট ল্যাম্পে ইত্যাদি। কিন্তু যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছাতে পারেনি, সেই সমস্ত জায়গার আলো জ্বালানোর ক্ষেত্রে গ্রামগঞ্জে সেখানে কিন্তু আমরা এই সোলার প্যানেলকে ব্যবহার করতেই পারি, ঠিক আছে? এই যন্ত্রের মধ্যে কোনো ব্যাটারি থাকে না, এখানে আলোক শক্তিকে বা সৌরশক্তিকে ডিরেক্ট তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। বাস এই ছিল তোমাদের টপিক। আর লাস্ট আছে আমাদের জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় কি করে তড়িতের প্রভাব হয়। দেখবি আমাদের এই যে আমাদের হৃদস্পন্দন বা এই যে আমাদের বুকটা ধুকধুক ধুকধুক সবসময় হার্টটা এরকম পালস করছে, তো হার্টের পালসটা তৈরি করছে কে? এটাও কিন্তু একটা তড়িৎ স্পন্দন বা তড়িতের প্রভাবে সৃষ্টি হচ্ছে। আমাদের হার্টের মধ্যে এসে তুই আরো আরো পরবর্তী কালে পড়বি, যাই হোক, এভি নোড রয়েছে, এসএ নোড রয়েছে। তো এসএ নোডের কাজ হচ্ছে এই তড়িৎটাকে উৎপাদন করা। হার্টের মধ্যে বিভিন্ন নোড রয়েছে, বিভিন্ন রকমের কোষ রয়েছে, যেগুলোর একটা এসএ নোড রয়েছে যেটা তড়িৎ প্রবাহ বা তড়িতের যে পালসটা ওটা উৎপাদন করতে পারে, এবং যেটা বিভিন্ন রকমের তন্তুর সাহায্যে, হিজ বান্ডিল, পার্কিনজি তন্তু এর মাধ্যমে পুরো বডিতে বা হার্টের দ্বারা পুরো বডিতে ওই পাম্পটাকে বা ওই তড়িৎটাকে, সিগন্যালটাকে পৌঁছে যায়। এছাড়া আমাদের মস্তিষ্কেও কিন্তু তড়িতের পালস তৈরি হয়, যার ফলে নার্ভের সাহায্যে সমস্ত বডিতে ওই মস্তিষ্কের তরঙ্গটা ছড়িয়ে পড়ে। কারণ আমরা কি করি, আমাদের ধর এইখানটায় ব্যথা লাগলো, এখানে একটা পিঁপড়া কামড়ালো, তো সেই পিঁপড়াটা কামড়েছে সেটা আমরা বুঝবো কি করে? সেই পিঁপড়ের কামড়ানোটা, সেই পালসটাকে তড়িতের পালসের মাধ্যমে নার্ভের সাহায্যে সেটা ব্রেন অবধি পৌঁছায়। ব্রেন তখন বুঝতে পারে, আচ্ছা এবার তোকে পিঁপড়াটাকে মারতে হবে, নাহলে কিন্তু কামড়েই বসে আছে। তো ব্রেন তখন সিগন্যাল দেয়, সে শিগগিরই ওই অন্য হাতের সাহায্যে শিগগিরই ওটাকে মার। তখন আমরা বুঝতে পারি এটাকে মারতে হবে, ফট করে আমরা মশা বা পিঁপড়াটাকে মেরে ফেলি। তো এগুলো সবই কি? এগুলো সবই ইলেকট্রিক্যাল সিগন্যাল। এটা তো হিউম্যান বডিতে হলো। হিউম্যান বডি ছাড়াও বিভিন্ন রকমের প্রাণীদেহে যেরকম হচ্ছে তোমার ইলেকট্রিক ইল বা জেলিফিশের মধ্যেও কিন্তু তাদের নিজেদেরকে রক্ষা করার উদ্দেশ্যে তাদের বডিতে ইলেকট্রিক পালস জেনারেট হয়, ঠিক আছে? ইলকে সহজে ধরা যায় না, তো তাদের বডিতে ইলেকট্রিক পালস জেনারেট করে বিভিন্ন বিভিন্ন রকমের, ওদের মধ্যে সেল থাকে, ঠিক আছে? ইলেকট্রোপ্লেক বলে একটা সেল রয়েছে, যেটা কিন্তু এর মধ্যে ইলেকট্রিক পালস ডেভেলপ করতে পারে এই সমস্ত প্রাণী দেহে। এই প্রথম এই যে জিনিসগুলোকে প্রথম আবিষ্কার হয়েছিল স্কুইড নামে একটা প্রাণীর কোষ থেকে। স্কুইড নামে একটা প্রাণীর কোষ থেকে প্রথম বিজ্ঞানীরা যে প্রাণী কোষের মধ্যেও তড়িৎ সিগন্যাল উৎপন্ন হয় সেটা প্রথম আবিষ্কার হয়েছিল। এবার মনে হতে পারে যে স্কুইডকেই আমরা কেন নিই? এটা হচ্ছে স্কুইড, ঠিক আছে? কোথায় গেল? এই হচ্ছে স্কুইড, স্কুইড, এটা তো অক্টোপাসের ছবি দিয়েছে। যাই হোক, স্কুইডের একদমই সি ফুডের স্কুইড অনেকে খায়ও। তো সেই স্কুইডকেই কেন আমরা নিয়েছি? তার কারণ স্কুইডের যে কোষটা সেটা আমাদের আমাদের হিউম্যান সেলের থেকে প্রায় ২৫ গুণ মোটা। আমাদের যে সেল, আমাদের যে স্নায়ু কোষ সেটা কিন্তু খুবই সরু সরু, যেটা নিয়ে পরীক্ষা করা খুবই ডিফিকাল্ট। তাই জন্য স্কুইডের কোষটা, স্কুইডের কোষ বলতে এক্ষেত্রে স্নায়ু কোষের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু ২৫ গুণ মোটা মানুষের থেকে। তাই এটা নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করা অনেক বেশি সহজতম। তাই বিজ্ঞানীরা এদের কোষ নিয়ে কিন্তু কাজ করেছে এবং কাজ করে দেখতে পেয়েছেন যে স্কুইডের স্নায়ু কোষের ভেতরে এবং বাইরে তড়িৎ আধানের বা বলতে পারিস সোডিয়াম আর পটাশিয়াম আয়নের ঘনত্বের পার্থক্য রয়েছে। কি বললাম? স্কুইডের স্নায়ু কোষের ভেতরে এবং বাইরে তড়িৎ আধান বা সোডিয়াম বা পটাশিয়াম আয়নের ঘনত্বের পার্থক্য থাকার কারণে তার মধ্যে তৈরি হচ্ছে বিভব প্রভেদ এবং তার মধ্যে তড়িতের প্রবাহ সৃষ্টি হচ্ছে, এবং স্কুইডের কোষের মধ্যে আমরা এটা দেখতে পাই। তাহলে এটা বিজ্ঞানীরা একদম প্রমাণ করেছিলেন। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র যে আউটার ব্যাটারির সাহায্যে কারেন্টকে আমরা পাচ্ছি তা না, জীবদের দেহে বা প্রাণী দেহেও কিন্তু তড়িৎ সিগন্যাল উৎপাদন হচ্ছে বিভিন্ন কোষের দ্বারা। আশা করি বোঝা গেছে। তো এই ছিল তোমাদের টোটাল আজকের এই তড়িতের টপিক। তাহলে আর লাস্ট একটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে ইলেকট্রিক শক বা বৈদ্যুতিক শক কি। দেখবি তোরা যদি কখনো বাই চান্স জল হাতে সুইচ ধরে থাকিস বা মিস্টার বিন যদি কেউ দেখে থাকিস, তো দেখবি মিস্টার বিনের ওখানটা একটা জায়গা আছে যেরকম হাত দিলে সেই চুলগুলো এরকম খাড়া হয়ে গেছিল মিস্টার বিনের। তো তখন
সেক্ষেত্রে এইটাকে বলা হয় ইলেকট্রিক শক বা ইলেকট্রিক শক কিন্তু ভীষণ ফ্যাটাল হয়, মানে ভীষণ মানে মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষের। তার কি কারণ? তার হচ্ছে যদি বাই চান্স কোনো মানুষ, কারণ আমাদের বডি কিন্তু, মানুষের শরীর কিন্তু তড়িতের সুপরিবাহী। মনে রাখবে যে মানুষের শরীর বা দেহ, মানুষের দেহের মধ্যে কে আছে? দেহের মধ্যে অধিকাংশই জল, অধিকাংশ জল। তাছাড়াও থাকে বিভিন্ন আয়ন, সোডিয়াম, পটাশিয়াম আয়ন থাকায় এটি তড়িতের সুপরিবাহী। এটি তড়িতের সুপরিবাহী, তড়িৎকে পরিবহন করতে পারে। তাই জন্য মনে রাখবে মানুষের যদি শরীর কখনো বাই চান্স মানে মানে বৈদ্যুতিক কোনো একটা কানেকশনের মধ্যে হাত দেয়, অনেক সময় হতে পারে কি যে ধর কোনো তারের ওপরের যে কোটিংটা, আমরা সবসময় জানি যে তারের ওপরে একটা বিদ্যুতের তারকে প্লাস্টিকের কোটিং দিয়ে কোট করা হয়। নাহলে যেকোনো মুহূর্তে সেই তারকে যদি আমরা ধরি তাহলে আমাদের কিন্তু শক লাগবে। কারণ আমাদের বডির মধ্যে দিয়ে তখন সেই কারেন্টটা আমাদের বডির মধ্যে দিয়ে পাস করে যাবে এবং সেটাকেই বলা হয় বৈদ্যুতিক শক, এবং সেটা যদি খুব ভাইটাল হয় তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক আছে? এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, মাথায় রাখবে। তো যাই হোক, তো মনে রাখবে যে মানব দেহে বিদ্যুতের সুপরিবাহী পদার্থ আমাদের, কারণ এটার অধিকাংশ জল এবং আয়ন্স থাকে। তাই উচ্চ মাত্রার তড়িৎ যদি শরীরের মধ্যে দিয়ে কখনো প্রবাহিত হয় তখন কিন্তু প্রচন্ড পরিমাণে ঝাঁকুনি হয় শরীরে এবং তাতে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর তার জন্যই প্রিকশনস এর জন্য আমাদের যেকোনো বৈদ্যুতিক তারকে বা যেকোনো সুইচকে কখনোই জল হাতে ধরা উচিত না, যাতে ডিরেক্ট কানেকশনটা চলে আসে। এবং সবসময় দেখা উচিত যে যেখানে কোথাও ধর বিদ্যুতের কানেকশন একটু ব্রেক করেছে বা তার কোথাও ছিঁড়ে ফিরে গেছে, ওই জায়গাটা কখনোই ধরা উচিত না। তো খুব সাবধানতা মানে অবলম্বন করে আমাদের কাজ করা উচিত। দেখবে বিভিন্ন রকমের ইলেকট্রিকের যে মিস্ত্রিরা রয়েছে তারা কিন্তু আ কখনোই মানে জুতো, মানে এমনি খালি পায়ে কাজ করে না, দেখবে জুতো পরে থাকে। তারা দেখবে সবসময় কাঠের মইয়ের মধ্যে উঠে কাজ করে। তার কারণ এগুলো হচ্ছে কুপরিবাহী পদার্থ। ডিরেক্ট কখনোই তাদের মধ্যে দিয়ে কারেন্টটা যাতে না প্রবেশ করতে পারে। যদি বাই চান্স কোথাও একটা লিকেজ হয়, তার জন্য তারা বিভিন্ন প্রিকশনস বা সতর্কতা নিয়ে কাজ করে। ঠিক আছে? তাই এই জিনিসগুলোকে সবসময় মাথায় রেখে আমাদের বিভিন্ন রকমের ইলেকট্রিক সার্কিটের দিকে হাত দেওয়া উচিত। ওকে? তো বাস এইটুকুই তোমাদের আজকের টপিক ছিল। এই হচ্ছে টোটাল একটা সামারি আমার আজকের মতো ছিল। এটা দেখলেই তোরা একটা সামারি পেয়ে যাবি। ওকে? তো এই হচ্ছে আজকের মতো টপিক। আমরা এখানেই শেষ করলাম আজকের তড়িৎ চ্যাপ্টারটা। আর যদি তোরা নেক্সট চ্যাপ্টার পেতে চাস এবং নেক্সট এ কোন চ্যাপ্টার পেতে চাস সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাবি। লাইক তোরা পরিবেশ বান্ধব শক্তি পেতে চাস নাকি আলো চ্যাপ্টারটা পেতে চাস? এই দুটোর মধ্যে কোনটা আগে চাস সেটা কিন্তু কমেন্টসে জানাবি। সেই বুঝে আমরা কিন্তু লেকচার আনবো। ওকে? চলো তাহলে এটুকুই আজকের মতো টপিক। কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টসে জানিও। আর আশা করি কোনো বুঝতে অসুবিধা না। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক এন্ড টাটা। থ্যাংক ইউ।